আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি শাহাদাত। আজকে আমি একটি ভিডিওর রিভিউ করব। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম যে কেন্দ্রটি রয়েছে সেখান থেকে গত ৪ দিন আগে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে টাইপ আ মানে ডায়াবেটিক রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সেই বিষয়ে কথা বলেছেন প্রফেসর ডাক্তার সহকারী অধ্যাপক ডাক্তার মিনহাজুল আলম, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই আলোচনায় তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন যেগুলো আম প্রচলিত তথ্য, অর্থাৎ সব ডাক্তারদের কাছেই এই তথ্যগুলোই রয়েছে। কিন্তু তথ্যগুলো আসলে সঠিক নয়। তো আমি আজকে আপনাদেরকে সেই তথ্যগুলো কোথায় উনার কথাগুলো খানিকটা ভুল, কোথায় উনি যেভাবে করে বলছেন সেভাবে করে না করলেই হয়তো ডায়াবেটিক রোগীদের উপকার বেশি হবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে ব্যাখ্যা করে করার চেষ্টা করব। যারা আমাকে চেনেন না, তাদের জন্যে আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি ২০২০ সালে আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে অ্যাডভান্সড কিটোজেনিক নিউট্রিশন ট্রেনিংটি সম্পন্ন করেছি এবং তার অংশ হিসেবে আ জানতে পেরেছি যে টাইপ 2 ডায়াবেটিস অসুখটি আসলে চিরস্থায়ী অসুখ নয়। যদি আপনি কিটোজেনিক অথবা সীমিত শর্করা ভিত্তিক খাদ্য অভ্যাস অনুসরণ করেন, তাহলে আপনি এই রোগটিকে থামিয়ে দিতে পারেন বা নির্বাপন করে ফেলতে পারেন। অর্থ হচ্ছে যে যতদিন আপনি এই ডায়েট ধরে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার রক্তের চিনি ওঠানামা করা বা দীর্ঘমেয়াদে ডায়াবেটিস জনিত যে জটিলতাগুলো হয়, সেইগুলো থেকে আপনি সুরক্ষিত থাকবেন। তবে যদি আপনি খাদ্যাভ্যাস এ এই খাদ্যাভ্যাসগুলো ছেড়ে দিয়ে আ পূর্বের খাদ্যাভ্যাসে অথবা অন্য কোনো খাদ্যাভ্যাস অনুসরণ করতে শুরু করেন, তাহলে ফলাফল কী হবে সেটা বলা যায় না। সেক্ষেত্রে ডায়াবেটিস রোগটি আবার ফিরেও আসতে পারে। তো এই তথ্য জানার পরে আমি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই কিটোজেনিক ডায়েট বা সীমিত শর্করা ভিত্তিক খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য প্রচার করার চেষ্টা করছি, যাতে করে তারা খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমেই টাইপ 2 ডায়াবেটিস রোগ যাদের হয়ে গিয়েছে, তারা তাদের রোগটিকে নির্বাপন করতে পারেন। আর যাদের এখনো হয়নি, তারা টাইপ 2 ডায়াবেটিসের হাত থেকে নিজেরা সুরক্ষা পেতে পারেন। অর্থাৎ রোগটিকে প্রতিরোধ করতে পারেন। টাইপ 2 ডায়াবেটিস মুক্ত বাংলাদেশ আমার স্বপ্ন এবং আশা করছি আপনারা সেই স্বপ্ন বাস্তবায়নে আমার সাথী হবেন। তো গেল আমার পরিচয়। এবারে চলুন আমরা অনুষ্ঠানটির শুরু থেকে আপনাদেরকে আ দেখাই এবং কোথায় আমার আপত্তি সে কথাগুলো আলোচনা করি। শুরু করছি। ডায়াবেটিস রোগের খাদ্য ও পুষ্টি হচ্ছে আলোচনার বিষয়। ডাক্তার মোহাম্মদ মিনহাজুল আলম। উপস্থাপনায় আছেন ডাক্তার বুশরা আল মোবাশ্শেরা। ডায়াবেটিস এই শব্দটি বাংলাদেশের প্রতিটি ঘরে বহুল প্রচলিত একটি শব্দ। বহুল প্রচলিত শব্দ নয় আসলে। এটি আ অত্যন্ত ভীতি সৃষ্টিকারী একটি শব্দ। তো প্রচলিত শব্দ শুনলে মনে হয় এটা জনপ্রিয়, সেজন্যে প্রচলিত। কিন্তু আসলে ব্যাপারটা এটা অত্যন্ত ভয়ংকর একটা শব্দ, যেটা দুর্ভাগ্যজনকভাবে সারা দেশে প্রায় প্রতিটি ঘরেই এর কথা এখন আমরা শুনতে পাই। এবং অ্যাম বিভিন্ন এই নিউজ চ্যানেলগুলো, বাংলাদেশ টেলিভিশনের মতন এরকম বড়, বড় চ্যানেলের মধ্যে যে অপতথ্য প্রচার করা হচ্ছে, তারই ফল হিসেবে আমরা এই ডায়াবেটিস মহামারীতে আক্রান্ত হয়ে আছি। আমাদের দেশটা ডায়াবেটিস মহামারীর শিকার হয়ে আছে। পুরো বিশ্বে ৫৩ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত এবং শুধুমাত্র বাংলাদেশেই ১.৫ কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। মাত্র ১৭ কোটি না ১৮ কোটি মানুষের দেশ, সেখানে ১.৫ কোটি মানুষ আমরা ডায়াবেটিসে আক্রান্ত। এবং এটা হচ্ছে শুধুমাত্র মানে যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদের। এর বাইরেও একটা বিশাল সংখ্যায় মানুষ আছে যারা ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু তারা জানেন না। আর অনেকেই আছেন ডায়াবেটিস হবার পথে, কিন্তু তারা মনে করছেন তারা নিরাপদ রয়েছেন। যার অর্থ হচ্ছে যে দেশে একটা বিশাল সংখ্যায় মানুষ এইরকম একটা অসুস্থ আম অবস্থায় রয়েছেন এবং আমাদের চেষ্টা করা উচিত যে এই মানুষগুলোকে উদ্ধার করা। আমরা নিজেরা যদি এই মানুষদের মধ্যে থেকে থাকি, তাহলে আমাদের চেষ্টা করা উচিত এই বিপদ থেকে নিজেদের উদ্ধার করা, বেরিয়ে আসা। অথচ বাছাইকৃত কিছু খাদ্য এবং জীবনযাত্রার মানে কিছুটা পরিবর্তন আনলেই এই রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ সম্ভব। তাহলে এই আলোচনার মূল আম ফোকাসটা বা মনোযোগটা হওয়া উচিত খাদ্যের দিকে এবং আম সেই আলোকেই আশা করি এটাকে পর্যালোচনা করা হবে।
প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ অনুষ্ঠান পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আমি বুশরা। আজ আমাদের বিষয় ডায়াবেটিস রোগের খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মিনহাজুল আলম, সহকারী অধ্যাপক, সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম। আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে আজ খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডায়াবেটিস রোগটি আসলে কি? এর কারণ সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু বলুন। ডায়াবেটিস আসলে বাংলাদেশে খুব বহুল প্রচলিত এবং বহুল চর্চিত একটি শব্দ, আপনি একটু আগে বলেছেন। তো এই রোগটি বাংলাদেশে বর্তমানে একটি মহামারী আকার আসলে আমরা বলতে পারি আবির্ভূত হয়েছে। হুম, পৃথিবীর 53 কোটি লোক এই রোগে আক্রান্ত, আপনি বলেছেন। বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষ এটাতে আক্রান্ত হয়ে আছে। এখন এই রোগটি আসলে একটা জটিল একটা রোগ। আসলে আমরা ডায়াবেটিসকে রোগ বলি। ডায়াবেটিস আসলে এটা একটা আপনি বলতে পারেন যে অনেকগুলো সিস্টেমকে ক্র্যাশ একটা রোগ এটা মূলত। যখন তো এইভাবে করে ব্যাখ্যা করলে বোঝা যায় যে উনি প্রচলিত যে ধারণা সেটাকে ধারণ করে আছেন। কিন্তু ডায়াবেটিস রোগটা কিন্তু এত জটিল কিছু নয়। ডায়াবেটিস রোগটার ক্ষেত্রে টাইপ 2 এর ক্ষেত্রে বিশেষ করে বিষয়টা এত জটিল কিছু নয়। বরং আমাদের ভুল খাদ্যাভ্যাসের কারণে দেহে যখন ইনসুলিন হরমোনটা দীর্ঘদিন ধরে বেড়ে থাকে, তখন এই অবস্থাটা চলতে দেহটা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন রক্তে চিনি বেড়ে যায়। রক্তের চিনি আর নিয়ন্ত্রিত থাকে না। সেই অবস্থাটাকে তখন ডাক্তাররা ডায়াবেটিস বলেন। যদিও আমি সেটাকে বলি যে ডায়াবেটিস রোগের গুরুতর অবস্থা। একটা মানুষের শরীরে তার রক্তের যে আপনার যে সুগারের যে মাত্রা, গ্লুকোজের যে মাত্রা, তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সে এটাকে কোনোভাবে যখন নিয়ন্ত্রণ করতে পারে না, তখন যে অবস্থা সৃষ্টি হয় তাকে আসলে আমরা ডায়াবেটিস বলি। এইখানেও সংজ্ঞাটা একটু ভুল করলেন যে যখন কেউ তার রক্তের চিনির মাত্রা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না, তো ব্যাপারটা কিন্তু তা নয়। সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে প্রথমত আমরা যে খাবার খেলে রক্তে চিনি বাড়ে, সেই খাবার খেয়ে তারপরে আশা করি যে আমাদের অ্যাম শরীর ভালো থাকবে। আমাদের রক্তে চিনির মাত্রা স্বাভাবিক থাকবে। তো দেহটা অসুস্থ হয়ে গেলে সেই ঘটনাটা আর ঘটে না। তো কিন্তু রক্তের চিনির মাত্রা স্বাভাবিক কোনোভাবেই করতে পারেন না কথাটা কিন্তু ঠিক না। আমরা যদি খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ডায়াবেটিস রোগীর রক্তের চিনির মাত্রা এমনিতেই স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। কারণ ডায়াবেটিক রোগীর রক্তে চিনিটা যে বাড়ে তার কারণ হচ্ছে যে তিনি খাদ্য হিসেবে শর্করা জাতীয় খাবার খান। ভাত, রুটি, আলু, বিভিন্ন ফল, তারপরে শাকসবজি। এই যে জিনিসগুলো আম এগুলোর মধ্যে ডাল, তারপরে বিভিন্ন তৈরি করা যে খাবারগুলো আমরা খাই বাজার থেকে, এইগুলো আম সবই হচ্ছে আসলে শর্করা জাতীয় খাবার যেগুলো আমাদের এই বিপদের মধ্যে ফেলে। ডায়াবেটিস সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। একটা হয়ে থাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। যারা দেখা যায় যারা জেনেটিক্যালি বাচ্চারা টাইপ 1 তাদের ইনসুলিনের যে আমাদের শরীরে যে প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, এই সেলটা সে আগে থেকেই নন ফাংশনিং থাকে, তাদের যে সমস্যা তৈরি হয় টাইপ 1 ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিসটা শুধুমাত্র জেনেটিক্যালি না আসলে টাইপ 1 ডায়াবেটিসটা অন্য কারণেও হতে পারে। অটো ইমিউন রিঅ্যাকশন এর কারণেও হতে পারে এবং সাধারণত বলা হয় সেটাই প্রধান কারণ। জেনেটিক্সটা আসলে মূল বিষয় না। মূল সমস্যা হচ্ছে অটো ইমিউন কোনো সমস্যা। অটো ইমিউনের ধারণাটাই হচ্ছে যখন আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেই আমাদের দেহকে অ্যাটাক করে ফেলে, আক্রমণ করে ফেলে এবং আমাদের বিভিন্ন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। ক্ষেত্রে এটা শিশু বয়স থেকে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায়। আমরা দ্বিতীয় কথা বলি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করে থাকি। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস সাধারণত হয় যে যাদের বয়স আপনার একটু প্রাপ্তবয়স্কের দিকে যায়, তাদের ক্ষেত্রে যখন ডায়াবেটিস দেখা দেয় তাদেরকে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস। আর এর বাইরে একটা ডায়াবেটিস আছে যাকে বলি আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বা গর্ভাবস্থা ডায়াবেটিস। এটা একটা সাময়িক অবস্থা। অনেকের ক্ষেত্রে গর্ভাবস্থা যখন শুরু হয় এটা দেখা দেয়। এটা গর্ভাবস্থা শুরুর সময় হতে পারে, মাঝামাঝি সময় হতে পারে, আবার শেষের দিকেও আসতে পারে। আবার দেখা যায় যখন বেবি ডেলিভারি হয়ে যায় তারপর এটা অটোমেটিক ভালো হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি নিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা না থাকে এটা লং টাইম কন্টিনিউ করতে পারে পরবর্তীতে। স্যার, তো এই জেস্টেশনাল ডায়াবেটিস সম্পর্কিত যে তথ্যগুলো উনি দিলেন, এটা সম্পর্কে সম্প্রতি কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। জেস্টেশনাল ডায়াবেটিস যেটাকে আমরা বলি, সেটা হয়তো ডায়াবেটিস নয় মোটেও। আর অর্থাৎ যখন কেউ গর্ভধারণ করেন, তখন তার দেহে ইনসুলিন হরমোনের মাত্রা একটু বেড়ে থাকে এবং এই বেড়ে থাকার কারণে দেহ তখন আমরা ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্ট যেটাকে বলি, সেই অবস্থায় থাকে। এই অবস্থায় তিনি যদি শর্করা জাতীয় খাবার বেশি করে খান, তাহলে তার রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। মাপ মতন, জায়গা মতন থাকে না। তো সেটাকে আমরা বলছি ডায়াবেটিস। অথচ তিনি যদি এই শর্করা জাতীয় খাবারকে ঠেসে না খেতেন, তাহলে কিন্তু এই বিপদটা হতো না। এখন চিকিৎসা হিসেবে একটু চট করে বলে রাখি যে, চিকিৎসা হিসেবে অনেক মাকেই আসলে এই ইনসুলিন ইনজেকশন নিতে বলা হয়।
যেটা আসলে অপচিকিৎসা শুধু মায়ের জন্যে নয়, বরং আপনার গর্ভের যে সন্তান তার জন্যেও সেটা অপচিকিৎসা। এই অপচিকিৎসার ফল সে বাকি জীবন ধরে বইবে। ডায়াবেটিক রোগীদের জন্য কিরকম জীবনযাত্রার মান মেনে চলা উচিত? ডায়াবেটিস যে রোগীগুলো আমরা আসলে পাই, সেই রোগীগুলোকে আমরা সবচেয়ে প্রবলেমটা ফেস করি। তারা আসলে তাদের লাইফস্টাইলে একটা কিছু ব্যাপক আসলে পরিবর্তন করতে চান না। একটা মানুষ ডায়াবেটিক আক্রান্ত কখন হয়? ডায়াবেটিক আক্রান্ত হওয়ার মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা শব্দ আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স আমি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু যদি সহজে বলি, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটা বিষয়, যখন আপনার শরীরে আপনি কোনো একটা শর্করা জাতীয় খাবার খাচ্ছেন বা প্রোটিন খাচ্ছেন, আপনি ফ্যাট খাচ্ছেন, এই খাবারটা পরবর্তী দেখা যায় কি আপনার শরীরে গ্লুকোজ শর্করার আকারে আসলে কনভার্ট হয়ে যাচ্ছে। এই শর্করাটা মাফ করবেন। পেছনে আমার মা হঠাৎ করে চেয়ার টানলেন। এমনভাবে শব্দ হলো যে পড়ে গেলেন কিনা? তো সেজন্য আমি ঘুরে একটু দেখলাম। আ তো যাই হোক সেটা করতে গিয়ে আবার আমার ফোকাস নষ্ট হয়ে গিয়েছে। তো কি বলছিলেন উনি সেটা আমি ভুলে গিয়েছি। একটু পেছনে যাই। ১, ২, ৩। আক্রান্ত হওয়ার মূল কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা শব্দ আছে। ইনসুলিন রেজিস্ট্যান্স আমি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু যদি সহজে বলি, সেটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটা বিষয়, যখন আপনার শরীরে আপনি কোনো একটা শর্করা জাতীয় খাবার খাচ্ছেন বা প্রোটিন খাচ্ছেন, আপনি ফ্যাট খাচ্ছেন, এই খাবারটা পরবর্তী দেখা যায় কি আপনার শরীরে গ্লুকোজ শর্করার আকারে আসলে কনভার্ট হয়ে যাচ্ছে। এই শর্করাটা যখন আপনার শরীরের বিভিন্ন অংশে ঢুকতে যায়, মাসল, লিভার, তারপর অন্যান্য অর্গান যেখানে আছে ঢুকতে যায়, তখন দেখা যায় কি এই শর্করা শরীরের ভিতরে ঢুকে ফাংশন করতে আপনার হেল্প করে ইনসুলিন। ওই ইনসুলিনের এগেইনস্ট এ আপনার শরীর কাজ করতে চাচ্ছে না। তো উনি সহজ করে বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু বিষয়টিকে ভীষণ রকমভাবেই জটিল করে ফেলেছেন। আম কারণ হচ্ছে এই যে তিনি বললেন যে আ আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যাই খাই সেগুলো শেষ পর্যন্ত গ্লুকোজে রূপান্তর হয় এই কথাটা একেবারেই ভুল কথা। আমরা যদি খাদ্য হিসেবে শর্করা জাতীয় খাবার খাই, তাহলে আমাদের খাদ্য থেকেই রক্তের মধ্যে চিনি প্রবেশ করে। তো আপনারা জানেন যে মানুষের জীবন ধারণ করার জন্যে একটা নির্দিষ্ট মাত্রায় চিনি বা গ্লুকোজ আমাদের রক্তে থাকতেই হবে। অত্যাবশ্যক। যদি দেহে সেই মাত্রায় গ্লুকোজ না থাকে তাহলে আমরা বাঁচব না। তো আম তো এই যে গ্লুকোজের মাত্রাটা, এটা যদি আমরা খাদ্য হিসেবে শর্করা না খাই, তাহলে আমাদের লিভার করে কি প্রোটিন ১ম এ নয়, ১ম এ ফ্যাট এবং তারপরে ফ্যাটও শেষ হয়ে গেলে তখন প্রোটিন ভেঙে এই গ্লুকোজটা তৈরি করে রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করে বা সঠিক জায়গায় রাখে। তো কিন্তু যদি কেউ শর্করা জাতীয় খাবার প্রতিদিন খায়, তাহলে তো আর অন্য জিনিস ভেঙে গ্লুকোজ তৈরি করার প্রয়োজন পড়ে না। তাই না? তো সেজন্যে তখন আর এই ঘটনাটি এইভাবে করে ঘটে না। তো আম তাতে উনি যে কথা বললেন যে, আম এই খাবারগুলো খেলে অর্থাৎ যে খাবারই আপনি খান, তাতেই যেন আপনার দেহ আম এই ইনসুলিন রেজিস্ট্যান্স এর সমস্যাটি অনুভব করবে। ব্যাপারটা কিন্তু তা নয়। বরং আপনি যদি শর্করাগুলোকে বাদ দিয়ে প্রোটিন এবং ফ্যাট মিশিয়ে পেট ভরে খান, তাহলে আপনার দেহের প্রয়োজন মতো এখান থেকে খানিকটা অংশ গ্লুকোজে রূপান্তর হবে। কিন্তু ফ্যাট থেকে গ্লুকোজে রূপান্তর হলে সেখানে ক্ষতির কিছু নেই এবং সেটা বরং আপনার জন্য স্বাস্থ্য উপকারী হবে। আর এই অভ্যাসটা ধরে রাখলে আপনার রক্তে যে মাত্রাতিরিক্ত চিনি, সেই ঘটনাটা আর ঘটবে না। রক্তে মাত্রাতিরিক্ত চিনি থাকবে না। ফলে আপনি আম ডায়াবেটিস মুক্ত হয়ে যাবেন। ডায়াবেটিস মুক্ত এই অর্থে যে আপনার রক্ত পরীক্ষা করে আর ডায়াবেটিস ধরা পড়বে না ৬ মাস পরে। তো আ বিষয়টা সেরকম। তো উনি যেভাবে বলছেন যে ৩ টে খাবারের যেটাই খাই তাতেই আমার বডি ইনসুলিন আম আ খাবারটা আসলে গ্লুকোজে রূপান্তর হবে এবং সেই গ্লুকোজ আমার দেহ আর শুষে নিতে পারবে না। ব্যাপারটা সেরকম নয়। তখন দেখা যায় কি এই বাড়তি যে শর্করাটা যেটা ব্লাডে থাকে ওটা আপনার শরীরে ডায়াবেটিস হিসেবে আবির্ভূত হয়। এখন যখন আপনি এই জিনিসটাকে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স শব্দটা আপনার শরীরে যখন সাথে ট্যাগ হয়ে যাবে, যখন একজন মানুষ ইনসুলিন রেজিস্ট্যান্স আক্রান্ত হয়ে যাবে, তখন এই মানুষটা ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তার তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা একই সঙ্গে দুটো জিনিস যেটা উনারা বুঝিয়ে বলেন না। সেটি হচ্ছে উনি একটা অংশের কথা বলেছেন যে আপনার দেহের কোনো অঙ্গে ইনসুলিনের সংকেতে কাজ সঠিকভাবে হচ্ছে না। আগে ইনসুলিন সংকেত দিলে যে কাজগুলো হতো, এখন সেই কাজটা সময় মতন আ হচ্ছে না এবং সেটা একটা সমস্যা। কিন্তু এর সঙ্গেই পরবর্তী সমস্যা যেটা সেটা হচ্ছে যে যখন আমাদের দেহ অনুভব করে যে দেহের কোনো একটা অঙ্গ ইনসুলিনের সংকেতে কাজ করছে না, তখন দেহ ইনসুলিন উৎপাদনের মাত্রা বাড়িয়ে দেয় যাতে করে এই যে কর্মক্ষমতা না থাকা বা আ এটাকে কি বলবো? কর্মক্ষমতাহীনতা সেটাকে যেন খানিকটা ছাপিয়ে দেওয়া যায়, সেইভাবে করে আমাদের প্যানক্রিয়াস বেশি ইনসুলিন উৎপাদন করে এবং
আ অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে শেষে গিয়ে দেখা যায় কাজটা হয়। কিন্তু ক্ষতি এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে অতিরিক্ত ইনসুলিন তৈরি হয়ে এটা অন্য যে অঙ্গগুলো তখনও ইনসুলিনের সংকেতে সঠিকভাবেই কাজ করছে, তাদের মধ্যে কাজ বেশি করিয়ে ফেলে। তো কোনো একটা অঙ্গ ঠিক মতন করছে না, আবার অন্য অঙ্গ বেশি কাজ করে ফেলছে। তো এতেই দেহের মধ্যে একটা অব্যবস্থাপনা শুরু হয়ে যায়, একটা গোলমাল শুরু হয়ে যায় এবং আমরা ডায়াবেটিস রোগে আক্রান্ত হই। শরীরে রক্তে সুগার বাড়তে থাকে এবং যদি কোনো কারণে সেই রক্তের সুগারটাকে সে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা এমন হতে পারে খাদ্য ব্যবস্থার মাধ্যমে হতে পারে, এটা তার জীবন ব্যবস্থার মাধ্যমে হতে পারে, এটাও এমন হতে পারে যে তার পাশাপাশি হয়তো ওষুধের প্রয়োজন হতে পারে, তার মাধ্যমে সে নিতে পারে। এই ৩ টে পদ্ধতির মাধ্যমে সে যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, তখন তাকে আমরা আসলে ডায়াবেটিক রোগী হিসেবে আক্রান্ত করব। মানে তাকে ডায়াবেটিস রোগী হিসেবে তাকে তখন আমরা চিহ্নিত করব এবং এই রোগীটা তখন আসলে চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন হতে পারে। একজন ডায়াবেটিক রোগীর পুষ্টিজ্ঞান থাকা কেন খুবই জরুরি? একজন ডায়াবেটিস রোগী একটু আগে বললাম ইনসুলিন রেজিস্ট্যান্স একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। তো দেখা যায় কি যখন একটা রোগী তার শরীরে যখন ডায়াবেটিস যখন তৈরি হওয়ার ফলে এই মানুষটাকে আসলে তার জীবন ব্যবস্থা আসলে পাল্টিয়ে যায়। আমরা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ওই রোগীটা সাফার করে না, তার সাথে তার পুরো পরিবারটা আসলে সাফার করে। রোগীরা প্রায় সময় প্রশ্ন করে যে আসলে আমি কি খাবো? কিভাবে চলাফেরা করব? আমি কি আগের মতো খেতে পারবো কি পারবো না? আমার খাওয়া-দাওয়া ঠিক থাকবে কি থাকবে না? এই প্রশ্নগুলো তার মধ্যে চলে আসে। এই বিষয়গুলো তার জন্য আসলে খুব জরুরি হয়ে যায়। কেন? কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না আসলে রোগীরা অনেক সময় বুঝেন বা বুঝিয়ে বলতে পারি না। রোগীরা অনেক সময় বুঝতে চান না যে তার খাবারে কোন জিনিসটা উনি কম করবেন, কোনটা বেশি করবেন। হুম, হুম। তো এই প্রশ্নটির জবাবে আমি যেটা বলব সেটা হচ্ছে যে এই বিষয়টি জানা অতি জরুরি। তার কারণ হচ্ছে ডায়াবেটিস রোগটি, টাইপ 2 ডায়াবেটিস রোগটি আসলে খাদ্য অভ্যাস নির্ভর একটি অসুখ। ভুল খাদ্য অভ্যাস আমরা বছরের পর বছর ধরে যখন অনুসরণ করি, তখন আমাদের দেহে ডায়াবেটিস অসুখটি বাসা বাঁধে। আর যদি আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন করে সঠিক খাদ্য অভ্যাস অনুসরণ করি, তাহলে কিন্তু এই অসুখটি আমাদের দেহে আর বাসা বেঁধে থাকে না। তো যেহেতু এই অসুখটি আসলে তাহলে খাদ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমরা কি খাচ্ছি তার উপর ভিত্তি করে এই অসুখটি আমাদের হবে বা হবে না। সেই কারণে রোগীদের এই পুষ্টি বিষয়ে খুব ভালো করে জানা উচিত যাতে করে কোন খাবারটা পরিত্যাগ করলে, এড়িয়ে গেলে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো এটা যেন আমরা বুঝতে পারি। কোন খাবারটা খেলে আমার ডায়াবেটিসের ক্ষতি হবে সেটা যেন আমরা বুঝতে পারি। ফলে খাবার যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন রোগীরা শারীরিক অনেকগুলো জটিলতা তৈরি হতে পারে। এই কারণে একটা ডায়াবেটিস রোগীর আসলে পুষ্টিজ্ঞান থাকাটা খুব প্রয়োজন এবং কিভাবে পুষ্টি নেবে সেটা তো জানাটা খুব দরকার। রোগীর আরেকটা বিষয় এখানে ইম্পোর্টেন্ট ওই যে একটু আগে ওনারা বললেন যে ফ্যামিলিতে রোগীর জন্য এখন কি করা হবে তার জন্য বিশেষ খাবার-দাবার। একটা অসুস্থ মানুষের জন্যে অ্যা একটু আমাদের খাবার-দাবারের ব্যবস্থা ভিন্নভাবে করতেই হবে। অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে। মিল্ক এই বাটার রে এতটা টেস্টি যারা লাল অর্গানিকের মিল্ক বাটার খান নাই তারা আসলে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ স্যার, তো অ্যাম পরিবারের এই বিষয়টাকে এইভাবে দেখাটা আসলে আমি বলব যে রোগীর প্রতি খানিকটা আম অন্যায় আচরণ। কারণ অসুস্থ যিনি হয়ে গিয়েছেন, যে কারণেই হন তিনি একজন অসুস্থ মানুষ। তাকে আমাদের সাহায্য করা দরকার। তার যে জীবনধারা বা তার জন্য যেটা উপকারী, সেই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। তো যদি আমরা সেটা মাথায় রেখে তারপরে তাদের সঙ্গে করি, খাদ্যাভ্যাস অনুসরণ করার চেষ্টা করি, তাহলে তাদের জন্য কিছুটা উপকার হবে। মজার ব্যাপার হচ্ছে ডায়াবেটিক রোগীর জন্য যে খাদ্যাভ্যাসের কথা আমি বলছি, অ্যাম সীমিত শর্করা ভিত্তিক অথবা কেটোজেনিক খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাস কিন্তু সুস্থ মানুষও ব্যবহার করতে পারে এবং তাতে ডায়াবেটিসের হাত থেকে সুরক্ষা পেতে সেটা বরং সাহায্য করে। তো তাহলে আ আমরা সাধারণত যে প্রশ্ন করি যে আমরা নরমালি স্বাভাবিকভাবে সাধারণভাবে যেই খাবারগুলো খাই, এখন ডায়াবেটিক রোগী সেগুলো খাবেন না, তার জন্য ভিন্ন কিছু করতে হবে। তো সেটা না করে আমরা উল্টোটা করে ফেলতে পারি। পুরো পরিবারের খাদ্যাভ্যাস যদি আমরা এই সীমিত শর্করা ভিত্তিক খাদ্যের দিকে নিয়ে আসি, তাহলে একই খাবার সবাই মিলে খাবো এবং যিনি ডায়াবেটিক রোগী তিনি ডায়াবেটিস তখন থামিয়ে দিতে পারবেন, ঘুম পাড়িয়ে দিতে পারবেন। আর যার ডায়াবেটিস হয়নি তিনি ডায়াবেটিস থেকে সুরক্ষিত থাকবেন। তাহলে এই একেকজনের জন্য একেক রকমের খাবার তৈরি করার প্রয়োজন হবে না। তাই না? সহজ সমাধান। অনেকেই মনে করেন যে মিষ্টি খাবার খেলেই ডায়াবেটিস হয়ে থাকে। আবার অনেকেই ভাবেন যে মিষ্টির বিপরীতে যদি করলা বা তিতা করলা জাতীয় খাদ্য খেয়ে থাকেন তাহলে ডায়াবেটিস হবে না। এই ধারণাটি কতটুকু সত্য? খাবারের কারণে বা মিষ্টির কারণে বা অতিরিক্ত শর্করা নেওয়ার কারণে ডায়াবেটিস হয় এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। এটা উনার একটা ভ্রান্ত ধারণা। এই যে শর্করা খাওয়ার কারণে ডায়াবেটিস হয় না, এটা উনার একটা ভ্রান্ত ধারণা আসলে। অবশ্যই পরিমাণ এবং আম যে কতবার দিনে আপনি খাচ্ছেন, এই দুটো জিনিস ভূমিকা রাখে। কিন্তু আপনি যদি প্রোটিন এবং ফ্যাট মানে আমিষ এবং চর্বি জাতীয় খাবার সারাদিন খেয়ে পেট ভরিয়ে রাখেন, বেশি, বেশি করে খান, তাহলেও কিন্তু আপনার ডায়াবেটিস হবে না।
প্রোটিন এবং ফ্যাটের যেই কারণে এই সমস্যাটা হয় না, সেটি হচ্ছে এই খাবারগুলোর মধ্যে স্যাটাইটি বলে একটা ব্যাপার আছে। আমাদের যে ক্ষুধা মন্দা তৈরি করা, অর্থাৎ আমি ক্ষুধার্ত, তখন কোনো খাবার খেলে আমার ক্ষুধাটা নিবারণ হবে এবং তারপরে আমি আর ক্ষুধার্ত থাকব না। এই ঘটনাটা যদি আমরা প্রোটিন এবং ফ্যাট খাই, তাহলে সবথেকে কার্যকরীভাবে, সবথেকে দ্রুত এটা আমাদের দেহের মধ্যে হয়। তো সে কারণে দেখা যায় যে আমি ভাত শুধু যদি খাই, তাহলে ৪ প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। কিন্তু প্লেট ভরে যদি মাংস, চর্বিওয়ালা মাংস যদি খাই, তাহলে ১ প্লেট খেতেই দেখা যায় প্লেট শেষ করতে পারছি না। তার আগেই মনে হচ্ছে, "ওরে বাবা! আর খাবো কি করে?" তার কারণ এই খাবারগুলো আমাদের ক্ষুধাকে নিবৃত করে এবং তারপরে আমাদের দেহ আরো খেতে বাধা দেয়। তো ফলে অ্যা যদিও মানে তত্ত্বীয়ভাবে দিনে যদি ৫ বেলা কেউ এই প্রোটিন খেত, তাহলে তারও ডায়াবেটিস হওয়া সম্ভব। কিন্তু যেহেতু আমরা যখন প্রোটিন খাই, পেট ভরে প্রোটিন খেলে এরপরে আ দি এ মানে পেট ভরে প্রোটিন যারা খাচ্ছে, আমি ফ্যাট যারা খাচ্ছে তাদের পক্ষে দিনে ২ বার মানে ৩ বেলা খাওয়াটাই খুব কষ্টের কাজ হয়ে যায়। কারণ ক্ষুধা পায় না। ক্ষুধা না পেলে খেতে ইচ্ছে করে না, খাবারের কাছে যেতে ইচ্ছে করে না। তো তখন এই অবস্থায় আসলে লোকে যদি এই প্রোটিন এবং ফ্যাট বেশি করে পেট ভরে খায়, তাহলেও তাদের ডায়াবেটিস হবার ঝুঁকি থাকে না। এই কারণে যে মানুষ খেতে চায় না। তো আ শর্করা জাতীয় খাবার অন্যদিকে যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে এবং অথবা যদি আমরা অল্প করে ঘন খাই তাহলেও আমাদের দেহে ডায়াবেটিস রোগটি হবার ব্যবস্থা হয়। তো সেজন্যে এই শর্করা জাতীয় খাবারগুলো চিনি, মিষ্টি জাতীয় খাবার, ভাত, রুটি, আলু এইগুলো আমাদের জন্যে একটা ঝুঁকির ফ্যাক্টর। এটা একটা ঝুঁকি। যদি আমরা এই খাবারগুলোকে মাত্রা অতিরিক্ত খাই, বেশি ঘন খাই, তাহলে আমাদের টাইপ 2 ডায়াবেটিস হবার ঝুঁকি অনেক বেড়ে যাবে। আপনি মিষ্টি খেলে যে ডায়াবেটিস এমনটা না। আমি ১ম এই কথাটাও ঠিক না। মিষ্টি খেলে ডায়াবেটিস হবে না, অ্যাম এটাকে এইভাবে বলা যাবে না। কারণ নির্ভর করবে আপনি কতটা মিষ্টি দিনে কতবার খাচ্ছেন। তো মিষ্টি খেলেও ডায়াবেটিস আপনার হতে পারে যদি আপনি বেশি মিষ্টি ঘন খান। দিনে উনিও খানিকটা ব্যাখ্যা করেন যে দিনে যদি একটা মিষ্টি খান এবং আপনার যদি সেটাকে পুড়িয়ে ফেলার মতন ব্যবস্থা দেহে থাকে তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। কিন্তু যিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন তার ক্ষেত্রে এটা না করাই ভালো। আর মিষ্টি স্বাদের খাবারগুলো বিশেষ রকমভাবে ফ্রুক্টোজ জাতীয় চিনি ধারণ করে, যেটা মানুষের দেহে কোনো প্রয়োজন নেই এবং সেটা মানুষের দেহে শুধু ক্ষতিই করে। তো সেই দৃষ্টিকোণ থেকে মিষ্টি খেলে ডায়াবেটিস হবার ঝুঁকি অনেক বাড়ে। এটা ডায়াবেটিস হতে ভূমিকা রাখতে পারে। এটা আমাদের ফ্যাটি লিভারের কারণ, আ দেহের মধ্যে ইউরিক অ্যাসিডের কারণ হতে পারে। সুতরাং এইগুলো থেকে মানে না খেয়ে পারলে না খাওয়াটাই উত্তম। কিন্তু কারো যদি খুব ইচ্ছে করে তাহলে তিনি হয়তো দিনে ১ টা মিষ্টি খেলেন বা অ্যাম যখন আপনার খাওয়ার সময় খাবারের সাথে ১ টা ২ টো ৩ টে মিষ্টিও খেয়ে ফেলতে পারেন। যদি তিনি প্রতিদিন এটা না করেন। প্রতিদিন করলে এই মিষ্টি ধীরে আপনার দেহের মধ্যে অতিরিক্ত এই মিষ্টি চিনির কারণে দেহ ক্ষতিগ্রস্ত হতে পারে। ডায়াবেটিস হওয়ার ঝুঁকি তাহলে বেড়ে যাবে। আর এই মিষ্টি জাতীয় খাবারগুলো যেহেতু আমাদের নেশার মতন তৈরি করে, তাতে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে একই পরিমাণ খাবার আপনি যদি প্রতিদিন খান তাহলে ভালো লাগে না। পরিমাণ বাড়াতে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আ নেশার যেকোনো জিনিসই আপনি যখন শুরু করেন তখন তো এতটুকু থেকে শুরু করেন কিন্তু তারপরে বিপত্তিটা হয় যে ক্রমান্বয়ে আপনাকে পরিমাণ বাড়াতে হয়। নইলে নেশার কাজ হয় না। তো মিষ্টিও যেহেতু এক ধরনের নেশার জিনিস, সেই কারণে এটা থেকে দূরে থাকাটাই মঙ্গল। বলেছি ইনসুলিন রেজিস্ট্যান্স একটা শব্দ বলেছি। ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স যার শরীরে ডেভেলপ করবে, উনি মিষ্টি খান বা না খান। তার শরীরে উনি যে খাবারটা নিচ্ছেন না কেন, সেই খাবারটা প্রপারলি মেটাবলাইজ হচ্ছে না। তার ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটা তৈরি হয় শর্করা জাতীয় খাবার প্রধানত বেশি করে খেলে, ঘন খেলে। সুতরাং অ্যাম আ বা মানে পুরো পথটা হচ্ছে শর্করা বেশি খাওয়ার কারণে আমাদের দেহে ইনসুলিন হরমোনটা বেড়ে থাকে দীর্ঘ সময় ধরে প্রতিদিন এবং মাসের পর মাস এই অবস্থা চলতে থাকলে তখন দেহটা ধীরে এই ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায় এবং এই ঝামেলা ১০ বছর ধরে চললে তখন আমাদের রক্তে চিনি বাড়ে বা ১৫ বছর ধরে চললে তারপরে রক্তে চিনি বাড়ে এবং তখন আমরা সেটাকে ডায়াবেটিস রোগ বলি। তো এর ক্ষেত্রে শর্করার একটা সরাসরি ভূমিকা রয়েছে। আপনার হলো দেখা যায় একটা স্থূল মানুষ, অনেক মোটা শরীর, অনেক বডিতে অনেক ওজন অনেক বেশি।
এই মানুষটা যদি তাকে যদি খাবারটা যদি দেওয়া হয়, এখন সে তার প্রয়োজনীয় অতিরিক্ত খাবার যখন সে খেয়ে ফেলবে, তখন দেখা যাবে তার শরীরে সে মিষ্টি খাক বা এটা সে সাদা ভাত খাক অথবা অন্য একটা ফর্মে খাক না কেন, তার হুম, শরীরে কিন্তু ডায়াবেটিসটা বেড়ে যাবে। এই উদাহরণটা খুব বাজে একটা উদাহরণ। কারণ হচ্ছে বিশেষ করে শুধু মোটা লোক হলেই তার ডায়াবেটিস হবে এইরকম একটা ধারণা এই উদাহরণটার মাধ্যমে উপস্থাপন করা হলো। ডায়াবেটিস কিন্তু সরু লোকদেরও হয়। যারা স্লিম, ছিপছিপে গড়নের মানুষ যারা, তাদেরও ডায়াবেটিস হয়ে থাকে। সুতরাং এই উদাহরণটা ব্যবহার করে সবাই যে শুধুমাত্র মোটা লোকদের দিকেই তাকিয়ে থাকবেন, এটা ঠিক না। আরেকটা ভুল এখানে যেটা খুব মারাত্মক ভুল করা হলো, অন্যায় করা হলো আসলে, সেটা হচ্ছে মোটা লোকেরা বেশি খেয়ে ফেলে। তারা লোভী। এই রকমের একটা ধারণা আমাদের সামনে কিন্তু তুলে ধরা হলো। অথচ বাস্তবতাটা মোটেও সেরকম নয়। বিজ্ঞানীরা এখন মানুষ মোটা কেন হয়, মোটা মানুষেরা বেশি কেন খায়, এর আ ব্যাখ্যা খুঁজে পেয়েছেন এবং সেই ব্যাখ্যাটি হচ্ছে মোটা লোকদের দেহে এমন হরমোন উৎপাদন হয় যেই হরমোন তাদেরকে বেশি খেতে বাধ্য করে। তো ব্যাপারটা এরকম নয় যে তারা নিজেরাই মনের খুশিতে বেশি খাচ্ছেন। বরং তাদের দেহে এমন হরমোন তৈরি হচ্ছে যেই হরমোনটা তাদেরকে বেশি খেতে বাধ্য করছে বিধায় আমরা দেখছি যে এই লোকটা তো বেশি খায়। তাকে খাবার না দিলে সে পাগল হয়ে যায়। তো এটা তার কিন্তু নিজের যে ব্যক্তিগত দোষ তা নয়, এটা তার দেহে হরমোনের কারণে হচ্ছে। নেশাগ্রস্ত লোক যেমন নেশা না পেলে পাগল হয়ে যায়, এই ক্ষেত্রেও ব্যাপারটা খানিকটা সেরকম। তো মোটা হলেই তিনি যে লোভী, তিনি অ্যাম খেয়ে, খেয়ে ডায়াবেটিস বাধাচ্ছেন, ব্যাপারটা তা নয়। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আ ৮০% মোটা লোক ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, কিন্তু ২০% মোটা লোকের ডায়াবেটিস থাকে না। আবার ঠিক উল্টোভাবে সরু লোক হলেই তার ডায়াবেটিস থাকবে না, এ কথা কিন্তু বলা যায় না। এই ধারণাটা আমাদের সবার মাথায় থাকা উচিত। যে আ আমাদের দেহে আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটি রয়েছে কিনা তার উপরে ভিত্তি করে ঠিক হবে যে আমি ডায়াবেটিক হব কি হব না। তো এটা মোটা বা ছিপছিপে এটার উপরে নির্ভর করে না। মানে পুরো নির্ভর করে না। যারা মোটা তাদের অবশ্যই সাবধান হওয়া উচিত। কারণ মোটাদের ৮০% যেহেতু এই ঝামেলায় পড়ে, সুতরাং সাবধান হওয়া উচিত। কিন্তু মোটা হলেই যে সে ডায়াবেটিক হবে, মোটা হলেই যে সে লোভী, বেশি খায়, না। এই কথাটা বলা ঠিক না। কিন্তু আবার যদি দেখা যায় একটা শুকনা পাতলা মানুষ, তার কোনো শরীরে কোনো ডায়াবেটিসের লক্ষণ নাই। সে প্রতিদিন ১ টা করে মিষ্টি খায়, ২ টা করে মিষ্টি খায়। তাতে ডায়াবেটিস হবে আসলে কোনো গ্যারান্টি নাই। নাও হতে পারে। কারণ যদি তার মেটাবলিটি ঠিক থাকে, সে যদি প্রতিদিন যেটুকু শর্করা খাচ্ছে, যেটুকু মিষ্টি খাচ্ছে, এটাকে সে ক্যালোরি বার্ন আউট করছে, সে প্রতিদিন বিভিন্ন কাজ করছে, অ্যাক্টিভিটি করছে, তাহলে দেখা যাবে এটুকু মিষ্টি খেলে তার আসলে খুব সমস্যা নাও হতে পারে। আর তো দিনে ওই ১ টা ২ টো মিষ্টি যদি হয় একবার, তাহলে রোগী হয়তো পার পেয়ে যাবেন। তবে সেটা ভালো হবে যেই সময়ে তিনি শর্করা জাতীয় খাবার খাচ্ছেন, সেই খাবারের সঙ্গে খেয়ে ফেলা। অনেকে আমরা যেটা করি যে ওই ২ বেলা খাবারের মাঝে নাস্তা হিসেবে খাই। এই ধারণাটা খুবই ক্ষতিকর। ওই যে বারবারই আমি আপনাদেরকে এর আগেও বলেছি, ঘন, ঘন খেলে আমাদের জন্য সেটা ক্ষতিকর। তো আমরা ঘন, ঘন খাবো না। সর্বোচ্চ ৩ বেলা খাবো। যদি ৩ বেলার জায়গায় ২ বেলা খেয়ে পারি, তাহলে ২ বেলা খাবো। কিন্তু যখন খাবো তখন পেট ভরে খাবো এবং যখন খাবো তখন যদি শর্করা জাতীয় খাবার খাই, তাহলে ওই খাবারের সময়ই একসঙ্গে খেয়ে নেব। তাহলে আমরা অনেক বেশি সুরক্ষিত থাকবো। আপনার যে প্রশ্নের যে ২য় অংশে বলেছেন, তিত করলার কথা বলেছেন বা করলা খেলে যে ডায়াবেটিস কমে কি কমে না? এটার বিষয়ে আসলে কিছুটা কন্ট্রোভার্সি আছে। কিরকম সেটা বলি। করলাতে একটা ইয়া থাকে, একটা কেমিক্যাল থাকে। ওই কেমিক্যালটা আপনার শরীরে আপনার ইনসুলিনকে ঢোকাতে হেল্প করে। হুম, হুম, হুম। রিসেপ্টরকে সে হেল্প করে, ইনসুলিনকে বাইন্ড করে, ইনসুলিন সেনসিটাইজেশন বাড়িয়ে দেয়। ফলে অনেক সময় দেখা যায় যে রোগী কিছুটা বেনিফিট পেতে পারে। এটা এইভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। আর সরাসরি করলা খেয়ে ডায়াবেটিস চিকিৎসা করা যাবে, এটাকে বলা খুব ডিফিকাল্ট আসলে। এটাও আমার দাবি বটে। এই কথার সঙ্গে আমিও একমত। এবং করলা খেয়ে একেকজন একেক রকমের আম ফলাফল জানিয়েছেন। আর শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে যে রক্তের চিনিটাকে একটু নিয়ন্ত্রণ হয়। কিন্তু আমি যেমন বারবার বলছি যে টাইপ 2 ডায়াবেটিসে বড় সমস্যাটা হচ্ছে ইনসুলিন। আপনার দেহে অতিমাত্রায় ইনসুলিন আছে, সেটা হচ্ছে বড় সমস্যা। তো এই করলা খাওয়ার এই পথ যখন কেউ আবিষ্কার করে, তখন তারা মনে করে আমি ইচ্ছে মতন ভাত খাবো, রুটি খাবো, আলু খাবো, তারপরে করলা খেয়ে এই চিনি কমিয়ে ফেলবো। এটা কিন্তু সেভাবে ঘটে না। আর ওই ভাত খাওয়া, রুটি খাওয়া এটা যেমন আপনার রক্তে চিনি বাড়াচ্ছে, সঙ্গে ইনসুলিনটাও বাড়াচ্ছে ভীষণভাবে। তো আপনি করলা খেয়ে না হয় চিনিটাকে কমাবেন, ইনসুলিনের সমস্যার সমাধান কি করে করবেন? তো সুতরাং এই অ্যা যে এই ধারণাটার উপর ভিত্তি করে বা এটার উপর নির্ভর করলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা যেহেতু ভীষণ, সে কারণে এই ধারণার দিকে না যাওয়াই ভালো। স্যার, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি ডায়াবেটিক রোগীর খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত? কি, কি খাবার গ্রহণ করা প্রয়োজন এবং কি, কি এড়িয়ে চলা উচিত? আমরা সাধারণত বলি আমরা যদি খাবারটাকে ১০০ ভাগ দিয়ে ভাগ করি, তাহলে তার খাদ্য তালিকায় থাকবে মূলত শর্করা। শর্করা কতটুকু থাকবে? এটা সাধারণত ৪০ থেকে ৬০ একটা রেঞ্জ বলা হয়। এবং এই কথাটি শুনলেই যে কোনো বুদ্ধিমান মানুষের মুখ তখন "হা?" এরকম হয়ে যাবার কথা। কারণ ডায়াবেটিস রোগটির মধ্যে যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে
রোগীর রক্তে চিনি বেড়ে যায়। অর্থাৎ দেহটা চিনি ব্যবস্থাপনা হারিয়ে ফেলে। চিনি ব্যবস্থাপনা নষ্ট হয়ে যায় এই ডায়াবেটিস রোগীর দেহে। এমন রোগীকে তাহলে আমরা চিনি খাওয়ালে ফলাফল কি হবে? সর্বনাশ। তো অথচ এই যে খাবারের ৫০ ভাগ অর্ধেক খাবার আসবে শর্করা থেকে। শর্করা কি? শর্করা হচ্ছে আসলে চিনি। শর্করা খাবারগুলোই হজমের পরে আমাদের রক্তে চিনি বাড়ায়। সুতরাং এই ধারণাটা একটা ভীষণ রকমের বোকার মতন কথা। কিন্তু আমাদের দেশের চিকিৎসকদেরকে এটাই শিখানো হয়েছে। ওনারাও এটা মুখস্থ করে এসেছেন। কেউই ভেবে দেখছেন না যে এটা কি বলছি। ক্ষেত্রে কেউ বলে থাকে এটার সাথে প্রোটিনটা 30%, 30% ফ্যাট। তার মানে 40-30-30 মানে হলো 100%। আমি একটু রোগীদের জন্য একটু সহজ করে দিই। আমি যেটা বলি রোগীদেরকে, দেখেন আপনি প্রতিদিন যে খাবারটা খেতেন, সেই খাবারে আপনি যেটুকু ভাত খেতেন একটা প্লেটে, প্লেটটা ঠিক থাকবে। কিন্তু আপনি খাবারের মধ্যে রেশিওটা চেঞ্জ করে দিবেন। আগে যেটুকু ভাত খেতেন, এখন ওটুকু তরকারি বা ভেজিটেবল নেবেন, আর যেটুকু তরকারি নিতেন ওটাকে ভাতে কনভার্ট করে ফেলবেন। জাস্ট এস এনাফ, সিম্পল। আর বাকি যেটুকু মাছ বা মাংস প্রোটিন খেতে চান, দ্যাট ইজ একদম সিম্পল, এভাবে উনি ফলো করবেন। এটাতে বেনিফিট যেটা হয় রোগীর, সেটা হলো রোগী সবজি যা আছে, সবজিটা আসলে আমরা বলি হলো আপনার গ্লাইসেমিক ইনডেক্স, একটা শব্দ আমরা ব্যবহার করি। মানে শর্করার যে ইনডেক্সটা, মানে কোন খাবার খেলে আপনার শরীরে সুগারটা তাৎক্ষণিকভাবে বেড়ে যেতে পারে। এটাকে বলে গ্লাইসেমিক ইনডেক্স। তো গ্লাইসেমিক ইনডেক্স ব্যাখ্যা করার আগে উনি যে খাবারের ধারণাটা বললেন, সেটা কিন্তু প্রচলিত যে ধারণা তার থেকে একটু ভিন্ন রকম অবশ্যই। যে খাবারের প্লেটের ১ম এ অর্ধেকটাকে আপনি শাকসবজি দিয়ে ভরে ফেলুন। তারপরে বাকি যে প্রোটিন, মাছ, মাংস যেরকম খেতেন সেরকম খান। সঙ্গে বাকি যে জায়গাটুকু থাকলো সেখানে ভাত খান। তো এইটা করলে ভাত খাওয়ার মাত্রা অনেকটা কমে আসবে এবং সেটা অবশ্যই উপকারী। কিন্তু যদি কেউ ডায়াবেটিসকে ঘুম পাড়িয়ে দিতে চান, তাহলে আপনাকে এর থেকে ভালো করতে হবে। আপনি যদি ভাতটাকে পুরো বাদ দিয়ে দেন, শুধু এই সবুজ শাকসবজি ব্যবহার করেন, খাদ্য হিসেবে গ্রহণ করেন, সঙ্গে প্রোটিন এবং ফ্যাট খান, তাহলে উপকারটা তুলনামূলকভাবে বেশি হবে। আর যদি কেউ শর্করাটাকে পুরো বাদ দিয়ে ফেলতে পারেন, তার ক্ষেত্রে ডায়াবেটিস যে ঘুম পাড়িয়ে দেয়া যাবে, এটা মোটামুটি গ্যারান্টি দিয়ে তখন বলা যায়। যে খাবারগুলো হলো সরল শর্করা, সহজ শর্করা, সরল বলি আমরা, কার্বোহাইড্রেট বলি, সিম্পল কার্বোহাইড্রেট, যেমন ভাত, যেমন মিষ্টি, যেমন খেজুর, যেমন আপনার হলো যে মধু, এগুলো সরল শর্করা। এগুলো যখনই কেউ খাবে, তার শরীরের সাথে সাথে কিন্তু সুগারটা হঠাৎ করে বেড়ে যাবে। এইজন্য সে করবে কি, সে জটিল শর্করা বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়ার চেষ্টা করবে। যেমন যেমন আপনার লাল আটা রুটি, যেমন আছে আপনার হলো যে ঢেঁকি বা ভানা, যে ঢেঁকিতে যে ধানটা ভানা হয়, ঢেঁকি ছাড়া চাল, যেমন আছে এর পাশাপাশি আছে আপনার হলো যে সবজি, যে সবজিগুলোতে সবুজ যে সবজিগুলো আছে, প্রত্যেকটা সবজির আপনার হলো গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম। যখন যখন কালেক্টিভলি যখন অনেকগুলো সবজি একসাথে খাবেন, দেখা গেল কি আপনার পেটটা ভরলো, কিন্তু আপনার শরীরে আসলে সুগারটা এভাবে ঢুকলো না, নাম্বার 1। নাম্বার 2 হলো এই সুগারকে প্রসেস করতে বডির সময় লাগে। এটা সহজে খুব ইজিলি কিন্তু বডিতে ব্লাডে ঢুকে কিন্তু সুগার বাড়াতে পারে না। ফলে রোগীর জন্য সুগারটা হাই হওয়ার চান্সটা, রিস্কটা কমে যায়। আর এই কথা দুটো উনি ঠিক কথাই বলেছেন এবং এই কৌশলটা অনেকেই ব্যবহার করতে পারেন। যারা পুরো কার্বোহাইড্রেট বাদ দিতে পারছেন না, তারা এই কৌশলগুলোকে ব্যবহার করে কিছু উপকার অবশ্যই পেতে পারেন। কিন্তু যদি ওই যে আগেও বললাম যে ডায়াবেটিস থেকে আ পরিত্রাণ যদি চান, যে এটা ঘুমিয়ে থাকবে, আপনাকে আর কোনো বিরক্ত করবে না, সেইরকম অবস্থায় পৌঁছতে গেলে কার্বোহাইড্রেটটাকে বা এই বাদামি চালের ভাত অথবা লাল আটার রুটি এগুলোকে পুরো বাদ দিয়ে ফেলতে পারলেই সবথেকে ভালো। মূল সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেহেতু এই জিনিসটা খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক নয় এবং এটা খেলে আমার দেহে এই চিনি ব্যবস্থাপনা ভেঙে এখন অসুস্থ হয়ে পড়ি আমি। আমার দেহের বিভিন্ন অঙ্গের ক্ষতি হয়। তাহলে আমি এটা কেন খাবো? কোনো যৌক্তিক কারণ নেই। পাশাপাশি তার অবশ্যই প্রোটিন নিতে হবে। সে প্রোটিনের উৎস হিসেবে বেছে নেবে কোনগুলোকে, আমরা বলি সাধারণত আমরা আপনার কাছে আমরা ডিম আছে, আমাদের কাছে আমরা মাছের কথা বলি, আমরা আপনার মাংসের কথা বলি। আমাদের দেশে বিশেষ করে আমি চিটাগোনিয়ান মানুষদের জন্য একটা অ্যাডভাইস করব। দেখেন, আমরা প্রায় সময় বলি যে আমাদের দেশের আমাদের মায়েরা আছেন আরকি, তারা ঘরে বলেন যে, "ঠিক আছে, আমি মাংসটা খেলাম না, ঝোলটা খেলাম।" দেখেন, ঝোলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যাটা করে। আমরা তো মাছ, মাংস, ডিম এই ৩ টা হচ্ছে তাহলে নিরাপদ খাবার। আম যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা এগুলোকে কিন্তু পেট ভরে খেতে পারবেন। সঙ্গে চর্বি, ডিমের কুসুমটা অবশ্যই খাবেন এবং এগুলোকে রান্নার সময় আপনি যদি ঘি দিয়ে রান্না করতে পারেন বা মাখন দিয়ে মাখন মিশিয়ে খেতে পারেন, তাহলে উপকার বেশি। অলিভ অয়েল, অ্যাভোকাডোর তেল, নারকেল তেল এগুলো ব্যবহার করেও খেতে পারেন। কিন্তু প্রাণিজ তেলটা আসলে উপকারী বেশি। গরুর বা ভেড়ার বা ছাগলের চর্বি যদি সংগ্রহ করতে পারেন, সেটা দিয়ে যদি রান্না করেন তাহলে সেটা উপকারী বেশি হবে। উদ্ভিজ্জ তেল যেগুলো, সেইগুলো আমাদের দেহের জন্য খুব বেশি উপকারী নয়, বরং বেশ কিছু ক্ষতি করতে পারে। সুতরাং সেগুলো থেকে একটু দূরে থাকাটা ভালো। প্রায় সময় মনে করি না, ঠিক আছে, আমি একটু মাংস কম খাই, একটু ঝোল দিয়ে ভাতটা খেয়ে ফেলি। এটা কিন্তু সমস্যা করে। এটা কিন্তু আমরা আসলে কখনোই কনসিডার করি না। এই ঝোলটা ঝামেলা করে। ঝোলে কিন্তু গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি হাই। এখানে এই বিষয়টি আমি ঠিক মানতে পারলাম না। কারণ আপনি যদি মাংস রান্না করেন, সেখানে যদি আলু না দেন, তাহলে সেই মাংস রান্নার পরে মাংসের মধ্যে যে ঝোল হবে, সেই ঝোলের মধ্যে কিন্তু আসলে গ্লুকোজ থাকবে না। সুতরাং গ্লাইসেমিক ইনডেক্স এখানে বেশি হওয়ার উপায় নেই। যদি আপনার রান্নাটা হয় আলু দিয়ে,
তাহলে সেই ঝোলটা খানিকটা গ্লাইসেমিক ইনডেক্স বেড়ে যাবে। এটা মেনে অবশ্যই যৌক্তিক কথা। কিন্তু রান্না আপনি কিভাবে করলেন সেটাকে উল্লেখ না করে রান্নার মাংস রান্না করলেও সেটার ঝোল মানেই আপনার জন্য ক্ষতিকর। এইভাবে বলাটা বোকামি হয়ে যাচ্ছে। আপনার প্রোটিনের সাথে ফ্যাটও যুক্ত হচ্ছে, কার্বোহাইড্রেট তো আছেই। হুম। ফলে দেখা যায় কি একজন মানুষ যদি ২ পিস যদি শুকনা মাংস খান, সেই তুলনায় যদি বাদ দিয়ে ৩ চামচ ঝোল খান, এটা ওনার জন্য বড় অনেক বেশি আসলে ক্ষতিকর বিষয় হয়ে যায়। হুম, তো বারবারই ফ্যাটের কথাটা উল্লেখ করছেন এবং আমাদের দেশের ডাক্তারদেরকে তো এইভাবেই শেখানো হয়েছে যে ফ্যাট আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু সম্প্রতি গবেষণাগুলো বলছে, ইনফ্যাক্ট গবেষণাগুলো হয়েছে আসলে বহু বছর ধরেই। কিন্তু এগুলোকে সামনে আসতে দেয়া হয়নি। প্রকাশনায় বড় করে প্রকাশ করা হয়নি। সংবাদ মাধ্যমগুলোতে এটা নিয়ে যথেষ্ট বড় করে কথা বলা হয়নি। ফলে আমরা মনে করেছি যে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু সম্প্রতি এই বিষয়টি নিয়ে আবার নতুন করে বিজ্ঞানীরা কথা বলতে শুরু করেছেন এবং এখন যে বিজ্ঞানীদের মতামত সেটা হচ্ছে যে এই যে বিশেষ করে প্রাণীজ চর্বি যেটা স্যাচুরেটেড ফ্যাট এটা কিন্তু মানুষের জন্য অত্যন্ত উপকারী। ঘি আমাদের জন্য অত্যন্ত উপকারী। সুতরাং এইগুলোকে ভয় না করাটা দরকার। তো রান্না করলে যেহেতু ঝোলের মধ্যে এই ফ্যাট জমে যায়, মাংস রান্না করলে মাংসের তেলটা বেরিয়ে আসে। সেজন্য ওনারা বলেন যে এটা খেলে রোগীর ক্ষতি হয়ে যাবে। কিন্তু যদি সেটা মাংসের তেলটাই হয় তাহলে কিন্তু সেটা রোগীর জন্য আসলে উপকারী। তো আ এই শুকনো মাংস মানে তেল চর্বি ছাড়া মাংস খাওয়ার পরিবর্তে তেল চর্বি সহ মাংস খাওয়াটা মানুষের জন্য বেশি উপকারী। এই কথাটা বলেন প্রফেসর বেন বিকম্যান বারবার বলেন। এবং এই কথার সপক্ষে অনেকগুলো গবেষণা তিনি দেখিয়েছেন যে প্রকাশিত গবেষণার উপর ভিত্তি করেই এই দাবিটি করা যায়। সুতরাং এই কথাটি আমাদের খেয়াল রাখতে হবে। চর্বি কিন্তু আমাদের শত্রু না। তবে যদি সয়াবিন তেল ঢেলে আপনি ওই আ ঝোলের উপরে এত পুরু তেলের একটা পরত বানিয়ে ফেলে থাকেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর। মাংস রান্নার সময় চেষ্টা করবেন সয়াবিন তেল ব্যবহার না করতে। মাংসের যে চর্বি বেরোবে সেটা দিয়ে রান্না করেন অথবা আগের যে রান্না করেছেন সেই সময় তুলে রাখা চর্বি দিয়ে ১ম এ মসলা প্রসেস করেন তার সঙ্গে মাংস দিয়ে খান। যাতে করে তার মধ্যে ক্ষতিকর চর্বিটা না থাকে, স্বাস্থ্যকর চর্বি থাকে, যেটা প্রাণিজ চর্বি। তাই আমরা বলব প্রোটিনের সোর্স হিসেবে যেটা প্লেইন প্রোটিন নিবেন। আর না, প্লাস থাকলো ফ্যাট। ফ্যাটের ক্ষেত্রে আমরা বলি যে সাধারণত আপনারা মনোস্যাচুরেটেড ফ্যাট অথবা পলিআনস্যাচুরেটেড ফ্যাট এগুলো প্রেফার করবেন। যেমন এই কথাটাও একদম ভুল কথা। আম এই মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড এগুলি হচ্ছে ওই উদ্ভিজ্জ তেলগুলো সাধারণত। আম অলিভ অয়েলটা হচ্ছে মনো আনস্যাচুরেটেড আর সয়াবিন তেল, সূর্যমুখী তেল, ক্যানোলা তেল, রাইস ব্রান তেল এই তেলগুলো সবগুলো হচ্ছে আসলে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই তেলগুলো আমাদের জন্যে ক্ষতিকর এই কারণে যে এই আ আ আনস্যাচুরেটেড হওয়ার কারণে এই তেলগুলো বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়। তো আমরা বাতা বাতা এ দোকান থেকে তেল কিনে এনে তারপরে অর্ধেক ঢাললাম বা খানিকটা ব্যবহার করলাম, বাকিটা রেখে দিলাম। তো ওই যে ফাঁকা জায়গাটাতে যে অক্সিজেন, এই অক্সিজেনের সঙ্গে তেলের বিক্রিয়া হবে এবং তেলের মধ্যে এই ক্ষতিকর জিনিস তৈরি হবে। তো প্রতিদিন আমরা যদি এটা ব্যবহার করি তাহলে আমাদের দেহের মধ্যে এই ক্ষতিকর জিনিসগুলো জমতে থাকবে। রান্নার সময় আমরা যখন নাকি তেলটাকে ঢেলে কড়াইয়ের মধ্যে অ্যা অ্যা বা প্যানের মধ্যে এটাকে গরম করব, তখন এই ক্ষতির মাত্রা সাংঘাতিকভাবে বেড়ে যায়। তো সেই বিচারেই এটা আমাদের জন্য ক্ষতিকর। যদি আমরা আস্ত ধরুন বীজের মধ্যে যে তেলটা থাকে, সেই বীজটাকে যদি খেয়ে ফেলি, যে বীজের ভেতরেই তেলটা থাকলো সেই অবস্থায় আমাদের পেটে গেল, সেটা আমাদের জন্য খুব উপকারী। এই পলিআনস্যাচুরেটেড হলেও সেটা আমাদের জন্য উপকারী, আমাদের দেহ সেটাকে ব্যবহার করতে পারে। কিন্তু যখন আমরা তেলটাকে বের করে ফেলি, তখন সেটা বাতাসের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় এবং সেজন্য ক্ষতি বেশি। তো তাই এই মনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট আমাদের জন্য উপকারী নয় বরং ক্ষতিকর। এটা থেকে দূরে থাকা দরকার। আ এবং তার পরিবর্তে স্যাচুরেটেড ফ্যাট ব্যবহার করা দরকার। নারকেল তেল, ঘি, মাখন, চর্বি। কারণ হচ্ছে ওইটা স্যাচুরেটেড হওয়ার কারণে এর যে বিক্রিয়া প্রবণতা থাকে না। এটা বাতাসের সঙ্গে বিক্রিয়া করে নষ্ট হতে চায় না। তো সেজন্য আমরা তুলনামূলকভাবে উন্নত মানের চর্বি খাদ্য হিসেবে পাই যেটা আমাদের দেহে উপকার করে। আছে বাদামের যে ফ্যাটটা আছে এটা নিতে পারেন। মাছের তেলে যে ফ্যাটটা আছে ওমেগা 3 এটা নিতে পারেন। আপনি ডিমের যে কুসুমের যে ফ্যাটটা আছে এগুলো নিতে পারেন ফ্যাট হিসেবে। এই হলো খাদ্য। মাছের তেলটাও মাছ যদি খাই তাহলে তার অংশ হিসেবে তেলটা আমার দেহে প্রবেশ করলে সেটা উপকারী। কিন্তু তেলটাকে বার করে যদি বোতলে বানিয়ে ফেলি যেটা ওমেগা 3 ফ্যাটি তেল এরকম বিক্রি হয় সেটা কিন্তু পরীক্ষা দেখা গেছে যে এত উপকারী না। তো সেজন্যে মাছ খাওয়ার দিকে গুরুত্ব দেওয়া বেশি দরকার তেল খাওয়ার তুলনায়। যদি কারো সাংঘাতিক পরিমাণ ঘাটতি হয়ে থাকে দেহের মধ্যে তাহলে অবশ্য আপনি সেই আ অক্সিজেনেটেড বা খানিকটা নষ্ট হয়ে যাওয়া তেল খেয়েও কিছু উপকার পাবেন। তো আ তারা অবশ্যই সেটা করতে পারেন। কিন্তু ক্ষতিরও যে কিছু ঘটনা থাকবে, ক্ষতিও যে এটাতে কিছু হতে পারে সেই কথাটাও মাথায় রাখা দরকার।
তালিকায় আপনি রাখতে পারেন। স্যার টক ফল খেলে কি এই রোগে কোনো সুবিধা পাওয়া যায়? অবশ্যই টক ফল খেলে যে সুবিধা পাই, ভিটামিন সি এর একটা গুণাগুণ আছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। ভিটামিন সি হেল্প করে, ভিটামিন সি পাবে। প্লাস হলো যেই ফলগুলো মৌসুমী ফল যে ফলগুলো আছে, যে ফলগুলো আসলে পেকে গেলে বৃষ্টি হয়ে যায়, ফলে তার গ্লাইসেমিক ইনডেক্স অনেক হাই হয়ে যায়। বাট একই ফল যদি আপনি কাঁচা অবস্থায় খাওয়া হয়, গ্লাইসেমিক ইনডেক্স অতটা থাকে না। ফলে উনি ফল খাওয়ার বেনিফিটও পাচ্ছেন, ফলটা খাওয়া হচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে উনার সুগার খুব বেশি বাড়ছে না। উনি এটাই জন্য টক ফল প্রেফার করতে পারেন। ফল খাওয়াটা আসলে আমাদের জন্য যত উপকারী বলে দাবি করা হয়, এটা ঠিক আসলে অত উপকারী নয়। যেমন ভিটামিন সি এর কথা এইমাত্র বলা হলো যে, ভিটামিন সি আমাদের জন্য উপকারী। ভিটামিন সি আমাদের জন্য উপকারী এবং আমাদের জন্য অতি প্রয়োজনীয়। তবে যদি কেউ শর্করা জাতীয় খাবার খায়, তাহলে তার ভিটামিনের সি এর প্রয়োজনীয়তা বেড়ে যায়। কেন? কোষের মধ্যে যেই দরজা দিয়ে গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করে, রক্ত থেকে যেই দরজা দিয়ে আ আম গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করে, ঠিক একই দরজা দিয়ে ভিটামিন সিও কোষের ভেতরে প্রবেশ করে। তো আপনি যদি শর্করা বেশি করে খান, তাহলে রক্তে চিনি বেশি থাকলে এই দরজার সামনে ভিটামিন সি এর সংখ্যা থাকবে কম। আর শর্করা বা গ্লুকোজের সংখ্যা থাকবে বেশি। সুতরাং ধাক্কাধাক্কি করে শর্করাই বেশি ঢুকবে। তো এইরকম লোকেদের ক্ষেত্রে ভিটামিনের সি এর বেশি প্রয়োজন হয়। শর্করা খাওয়া বন্ধ করে দিলে তখন রক্তের মধ্যে এই অতিরিক্ত শর্করা থাকে না। ফলে মাংসের মধ্যে যে সামান্য ভিটামিন সি থাকে, সেই ভিটামিন সি দিয়েই আমাদের কাজ চলে যায়। আমাদের দেহ সেই দিয়েই দিব্যি সুস্থ থাকে। তো সেজন্যে আম এই ফল খাওয়া যেহেতু ফল খেলে টক ফল খেতে আমরা সবাই যে পছন্দ করি তা না। আর টক ফলও আবার যারা পছন্দ করেন তারা বেশি খেয়ে ফেললে তাদের রক্তে গ্লুকোজ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওদিকে মিষ্টি ফল খেলে আমাদের ঝুঁকি যেহেতু বেশি, সেজন্য এ থেকে দূরে থাকাটাই আ বুদ্ধিমানের কাজ। স্যার বর্তমানে বিভিন্ন মিষ্টির দোকানে ডায়াবেটিক মিষ্টি নামে কিছু মিষ্টি পাওয়া যাচ্ছে। এগুলো কি আসলেই চিনিমুক্ত এবং স্বাস্থ্যের জন্য ভালো? যদি এটা বিএসটিআই স্বীকৃতি যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমি অনুরোধ জানাবো আমার দর্শকদেরকে যে আপনারা এসব মিষ্টি কেনার সময় সাবধান থাকবেন এবং অবশ্যই দেখে নেবেন, জিজ্ঞেস করে নেবেন যাতে এরা গ্লাইসেমিক ইনডেক্স দিয়েছে কিনা। যদি লো গ্লাইসেমিক ইনডেক্স হয়ে থাকে তাহলে আপনারা ওনাদেরকে অ্যাডভাইস করবেন, আপনারা কিনতে পারবেন। যদি লো গ্লাইসেমিক ইনডেক্স না থাকে সেক্ষেত্রে অবশ্যই উচিত হবে এটা বিষয়টা বিবেচনায় রাখার। মিষ্টির ক্ষেত্রে এটা একটু ট্রিকি। মিষ্টির স্বাদের কারণেই আমরা আমাদের দেহে বেশ কিছু পরিবর্তন হয়। ওই যে নেশার মতন ব্যাপারটা এই মিষ্টির স্বাদের কারণে হয়। তো সে কারণে আ যদি ডায়াবেটিক মিষ্টি নামেও কেউ যদিও মানে একদম নিরাপদ, অত্যন্ত উপকারী মিষ্টিও কেউ বাজারে নিয়ে আসে, তাহলেও টাইপ 2 ডায়াবেটিক রোগীর জন্য সেরকম মিষ্টি খাওয়াটা ক্ষতিকর। কারণ এই মিষ্টি স্বাদের কারণেও দেখা যায় আমাদের দেহে ইনসুলিন হরমোনের নিঃসরণ হয়। আর ডায়াবেটিস যেহেতু ইনসুলিন অতিরিক্ত থাকার ফল টাইপ 2 ডায়াবেটিসটা, সে কারণে এই খাবারগুলো উপকারী না। কিন্তু কারো যদি অবস্থা এমন হয় যে আমি না খেয়ে পারি না, তাহলে তিনি যদি নিরাপদ ভাবে উৎপাদিত এরকম কোনো ডায়াবেটিস বান্ধব মিষ্টি থাকে, তাহলে সেটা অল্প পরিমাণে খেতে পারেন। কিন্তু চেষ্টা থাকা উচিত যে তিনি যেন এই মিষ্টি খাওয়ার যে নেশা তার থেকে বেরিয়ে আসতে পারেন। অনেক সময় দেখা যায় ডায়াবেটিসের সাথে সাথে অনেক রোগীর উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা বা হার্টের অসুখ থেকে থাকে। তাদের ক্ষেত্রে খাদ্য তালিকাটি কেমন হওয়া উচিত? আমরা এই রোগগুলো আসলে ডায়াবেটিস যে কারণে হয়, ঠিক সেই একই কারণে এই অসুখগুলোও হয়। তো যেটা কিনা রোগীর দেহে অতিরিক্ত ইনসুলিন থাকাটা সেই কারণ। তো সুতরাং আ তা আমরা যদি ডায়াবেটিসের হাত থেকে বাঁচার চেষ্টা করি, ইনসুলিনটাকে কমিয়ে আনার চেষ্টা করি, খাবার থেকে শর্করা বাদ দিলে যেটা হয়, এটা করলে কিন্তু অটোমেটিক্যালি ওই অসুখগুলোর ক্ষেত্রেও আমরা উপকার পাবো। তো যাই হোক, চলুন শুনি উনি এইরকম রোগীদের খাদ্য সম্পর্কে কি বলেন? আসলে বলি যে ডায়াবেটিস হলো মাদার অফ অল ডিজিজ, সব রোগের জননী বলা জি হয়। স্যার। ডায়াবেটিস একসাথে আপনার শরীরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত অনেকগুলো জায়গায় সে এফেক্ট করে। ডায়াবেটিসের রিস্কের কারণে দেখেন আপনি একজন মানুষ স্ট্রোকের ঝুঁকিতে পড়ে, একজন মানুষ তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার মানে হলো তার চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার ঝুঁকিতে পড়ে, সেই মানুষটা তার হার্টের হৃদরোগের ঝুঁকিতে পড়ে, তার ফ্যাটি লিভারে চর্বি জমার ঝুঁকিতে পড়ে, পাশাপাশি যেটা সর্বশেষ ঝুঁকিতে পড়ে সেটা কিডনি ড্যামেজের ঝুঁকিতে পড়ে। হুম, হুম, হুম। যখনই কোনো একটা রোগী সে ডায়াবেটিক পেশেন্ট, তখন কোনো একটা রোগে আলাদা করে আক্রান্ত হবে, সেই যে ডায়াবেটিক পেশেন্টের সাথে যদি সে যদি হার্টের রোগী হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই হার্টের ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এবং একজন ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করবে, যাতে তার খাদ্য তালিকায় সে কি জিনিসটা বাদ দিবেন বা কোন জিনিসটা রাখবেন এটা উনি যাতে ঠিকমতো ডিসিশন নিতে পারেন। হুম। দ্বিতীয়ত বিষয় হলো তার নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রেশারটা রাখতে হবে, রক্তচাপ, প্রেশার রোগী থাকলে তার যেগুলো নিয়মিত কোলেস্টেরল ওষুধ নিতে হয় ওগুলো উনি নিবেন। পাশাপাশি নিশ্চিত করবেন যে এই ওষুধগুলো একজন কিডনি স্পেশালিস্ট উনি যাতে মনিটরে রাখেন অন্তত ৬ মাসে বছরে একবার, যাতে এই রোগীটার কিডনির কোনো ক্ষতি হচ্ছে কিনা বা হচ্ছে কিনা এটা যেন প্রপারলি মনিটর হতে থাকে। তাহলে হবে কি যে ওনার যে খাদ্য তালিকায়, এই খাদ্য তালিকায় ওনার যদি কিডনির জন্য ক্ষতিকর যে খাবার এগুলো বাদ দিতে পারবেন সহজে, ওনার হার্টের জন্য ক্ষতিকর খাবার বাদ দিতে পারবেন, উনি লিভারের জন্য ক্ষতিকর খাবারগুলো বাদ দিতে পারবেন। তো তাহলে শুনলেন যে ব্যবস্থাপনাটা অত্যন্ত সহজ। ৫ জন ডাক্তারের কাছে যেতে হবে। আর ৫ রকমের খাবার আপনি এটা খেতে পারবেন না, সেটা খেতে পারবেন না, এটা খেতে পারবেন না, হার্টের জন্য ওইটা খেতে পারবেন না, কিডনির জন্য ইত্যাদি, ইত্যাদি। যেটা একটা ডিজাস্টার মানে একেবারে সর্বনাশ। তো তার থেকে অনেক সহজ রাস্তা হচ্ছে যে মূল যে কারণটা সেটাকে সমাধান করা। মূল কারণটা কি? শর্করা খাওয়া। শর্করা খাওয়া থেকেই আমাদের দেহে অতিরিক্ত ইনসুলিন তৈরির ব্যাপারটা হয়। সেখান থেকেই এই বাকি অসুখগুলো সব হয়।
তো আমরা ডায়াবেটিসকে বলি সব রোগের মাতা। আসলে সমস্যাটা ডায়াবেটিস নয়। ডায়াবেটিসও আসলে মূল যে মাতা তার একটা সন্তান। আর মাতাটাকে দেহের মধ্যে মাত্রাতিরিক্ত ইনসুলিন হরমোন থাকা। সেটা হচ্ছে সব রোগের মাতা। তো খাবার থেকে শর্করা বাদ দিয়ে দিলে এই সমস্যাটা এমনিতেই মিটে যায়। তখন আমাদের আর এই ১০০০ টা ঔষধ খেতে হবে না। ১০০০ জন ডাক্তারের সঙ্গে, ১০০০ জন ডায়াবেটিক এসে ডায়েটিশিয়ানের সঙ্গে এই ছুটোছুটি করে পয়সা দিয়ে কনসালটেশন নেওয়ার প্রয়োজন পড়বে না। তো অবশ্যই যারা ডায়াবেটিসের ঔষধ ব্যবহার করেন তারা অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই ডায়েট পরিবর্তন করে এটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা এখনো ডায়াবেটিস হয়নি বা যাদের ডায়াবেটিস সামান্য মেটফর্মিন দিয়ে ম্যানেজ করছেন তারা কিন্তু কোনো রকম ঝুঁকি ছাড়াই এই খাদ্যাভ্যাস পরিবর্তন করে নিরাপদে আম আ এই ডায়াবেটিস থেকে বেঁচে থাকার ব্যাপারটি নিশ্চিত করতে পারেন। বর্তমানে ডায়াবেটিস ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। কোনো বিশেষ খাদ্য কি এর জন্য দায়ী? আপনার কিন্তু খেলতে আবার যেয়ে প্যান্ট অ্যাডভার্টাইজমেন্ট ছিঁড়ে গেছে অথবা কেউ কেউ আপনার লুঙ্গি ছিঁড়ে গেছে অথবা আপনার বোরকা ছিঁড়ে গেছে। আমরা ডায়াবেটিস ছড়ানোর পিছনে একটা কথা বলি, সেটা হলো যে শব্দ ইউজ করি টোটাল ডেইলি এনার্জি এক্সপেন্ডিচার। মানে একজন মানুষ প্রতিদিন কতটুকু পরিশ্রম করছেন। একজন মানুষ ধরেন সে যদি আপনার হলো খুব কম পরিশ্রমে কাজ করেন, সেডেন্টারি লাইফস্টাইল, বসে আছেন। এই মানুষ যদি বসে সারাদিন খান, এই মানুষের ডায়াবেটিস হওয়াটা ঝুঁকি অনেক বেশি। কারণ তার শরীরে ওজন বাড়তে থাকবে, একসময় গিয়ে স্থূলতা চলে আসবে বডিতে। তার আপনার হলো মেটাবলিক রেটটা কমে যাবে। ফলে এই রোগীটা আপনার দেখা যাবে কি তার ডায়াবেটিক আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেড়ে যায়। এই ধারণাটা একদম ভুল ধারণা। আ যে ডায়াবেটিক শুধু বসে থাকলেই হয়ে যাবে, এই কথাটা একদমই ভুল ধারণা। আমরা যদি সঠিক খাদ্য খাই, তাহলে সেই খাদ্য খেয়ে সারাদিন বসে থাকলেও আপনার ডায়াবেটিস হবে না। সেই খাদ্য বেশি পরিমাণে খেয়ে সারাদিন বসে থাকলেও আপনার ডায়াবেটিস হবে না। কিন্তু ভুল খাবার অর্থাৎ শর্করা জাতীয় খাবার যদি দিনে মাত্রাতিরিক্ত খাই, ঘন, ঘন খাই তাহলে সেটা আম মাত্রাতিরিক্ত না। মানে অনেকে হয়তো ভাবি আমরা কম করে বারবার খাবো যেন দিনে মোট খাওয়ার পরিমাণ কমিয়ে রাখা যায়। সেটা করলেও আপনি ডায়াবেটিস আক্রান্ত হবেন। যদি শর্করা জাতীয় খাবার এভাবে করে খান। তার পরিবর্তে আপনি যদি মাছ, মাংস, ডিম এবং চর্বি, ঘি, মাখন এইগুলোকে দিয়ে আপনার যে খাদ্য সাজান, পেট ভরে খান, তাহলে দেখবেন দিনে ২ বেলার বেশি খেতে পাচ্ছেন না এবং আপনার ডায়াবেটিস সারাদিন বসে থাকলেও হবে না। এখন যখন আমাদের এর সাথে যখন আমাদের সাথে দেখবেন আপনার বাজারে ফাস্ট ফুডের আধিক্য চলে এসছে। হুম, হুম, আপনার কাছে খুব সহজেই আপনি ঘরে বসে অর্ডার করে খাবারগুলো পাচ্ছেন। পরিশ্রম করতে হচ্ছে না। হুম। ফলে এই খাবারগুলো যখন আপনি বাসায় রান্না করতে হচ্ছে না, রেডি টু কুক খাবার হাতের কাছে পেয়ে যাচ্ছেন এবং আপনি কোনো পরিশ্রমই করছেন না। তো স্বাভাবিকতই আপনার ডায়াবেটিস ঝুঁকিতে বাড়ছে। আমি মনে করি বর্তমান যুগে এসে যে আমরা আসলে যে অনেকটাই যে ঘরকুনো হয়ে গেছি, ঘরে বসে কাজ করতে চাচ্ছি। যেটা করি সেটা এক জায়গায় বসে থাকি। ডিভাইসের প্রতি আসক্তি হয়ে গেছে, এক জায়গায় বসে আছি। আপনার হলো দেখা যায় যে আগের মতো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে। একদম। একদম মাঠের ময়দানে কাজ কমে গেছে। এখন দেখবেন যে জমিগুলোতে চাষ অনেক কমে যাচ্ছে। আপনার প্রযুক্তির ব্যবহারের সাথে, সাথে মানুষ তার নিজেকে ব্যবহার থেকে সরিয়ে নিয়েছে। হুম, হুম। বাচ্চারা আজকাল মাঠে খেলার সুযোগ পায় না। তো এগুলো আসলে ডায়াবেটিস ঝুঁকি বাড়ায়। শুধুমাত্র যে আপনার হলো খাবার-দাবার তা না, পাশাপাশি আমাদের জীবন ব্যবস্থা আসলে একটা বড় একটা কারণ ডায়াবেটিস। এই জিনিসগুলো উনি যে আসলে মনে করেন তাও না। কারণ মনে করতে হলে তো জিনিসটা নিয়ে ভেবে তারপরে একটা সিদ্ধান্তে আসতে হয়। উনার ক্ষেত্রে এটা উনি মুখস্থ করে এসেছেন। ডাক্তার তো উনাকে এটা শিখিয়ে দেয়া হয়েছে এবং সেটা ওই মুখস্থ করার পরে উনার কাছে মনে হয়েছে যে ঠিকই তো বোধহয়। তো কিন্তু এই বিষয়টি নিয়ে যদি তিনি আরো গভীরে লেখাপড়া করতেন, তাহলে বুঝতে পারতেন যে ব্যাপারটি আসলে এত আ এ এই এই ব্যাপারটি আসলে সঠিক ব্যাপারই নয়। তো আমি ইনফেক্ট চট্টগ্রামেরই আরেকজন ডাক্তারের পরিচয় এই ভিডিও শেষে আপনাদেরকে দেব। আ যিনি এই টাইপ 2 ডায়াবেটিস অসুখটি নিয়ে অস্ট্রেলিয়া, ইউকে বিভিন্ন দেশ থেকে কি যেন ডেনমার্ক এরকম কয়েকটা দেশ থেকে ডায়াবেটিস নিয়ে অনেকগুলো ট্রেনিং তিনি করে এসেছেন। তার করা ট্রেনিংগুলো বাংলাদেশের যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা নাকি বিএমডিসি তারাও এই প্রশিক্ষণগুলোকে স্বীকার করে। তার কথা যদি আপনারা শোনেন তাহলে দেখবেন তিনি আমি যা বলছি আমার কথার সঙ্গে উনার কথাগুলোর অনেক মিল পাবেন। ডাক্তার জাহাঙ্গীর কবির যে কথাগুলো বলেন, তার কথার সঙ্গে উনার কথার অনেক মিল পাবেন। তো উনি একেবারে ট্রেইনড ডাক্তার, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ডাক্তার। বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ডায়াবেটিসের উপরে বিশেষ প্রশিক্ষণ করে এসেছেন এবং তিনি আমাদের সামনে এখন সঠিক তথ্য দিচ্ছেন। তিনিও বলেন ডায়াবেটিস কিন্তু একবার হলে জীবনে সারবে না তা নয়। তো তার কথা অবশ্য লোকে শুনতে চাইবে না। আম এবং আমি আপনাদের সামনে তাকে উপস্থাপন করলে তারপরে হয়তো তার বিরুদ্ধে ডাক্তারদের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হবে। যাই হোক দেখা যাক সেটা কি হয়। বেড়ে যাওয়ার।
স্যার যেহেতু জীবনযাত্রার মানের কথাই আসলো, স্যার জীবনযাত্রার মানে কি পরিবর্তন আনলে ডায়াবেটিক রোগীদের জন্য সেটা ভালো হবে? ডায়াবেটিস সম্পর্কে আমাদের বাংলাদেশ ডায়াবেটিস সোসাইটি একটা শব্দ ইউজ করে, শৃঙ্খলা জীবন। হুম, হুম, তো ডিসিপ্লিন বা শৃঙ্খলা আসলে কোনো বিকল্প নাই। আপনি প্রতিদিন সকালে নিয়ম করে উঠবেন, প্রতিদিন সকালে নিয়ম করে আপনার খাবারটাকে মেইনটেইন করবেন। একজন ডায়াবেটিক রোগী উনি যখন ডায়াবেটিক খাবারটা খাবেন, তার সকালে উনি কোন খাবারটাকে প্রেফার করবেন? যেমন উনি মর্নিং এর যে নাস্তা, সকালে যে নাস্তায় উনি চিন্তা করলেন উনি একটু জটিল শর্করা নিলেন, অল্প একটু প্রোটিন নিলেন, ফ্যাটটা অল্প নিলেন। হুম, উনি যখন সকালে যখন 11 টা নাস্তা করবেন, তখন উনি চিন্তা করলেন যে আমি শুধু কার্বোহাইড্রেট না, আমি ফাইবারের দিকে চলে গেলাম, ফ্রুটসের দিকে চলে গেলাম। দুপুরে আমি একটু করে চিন্তা করলাম, ঠিক আছে আমি একটু প্লেন শর্করা নিলাম, সাথে প্রোটিন ফ্যাট রাখলাম, বিকালে একটু হালকা ফাইবার রাখলাম, রাতের বেলা গিয়ে শর্করাটাকে এভয়েড করে প্রোটিন আর ফ্যাটটাকে রাখলাম। এই যে একটা 5 বেলা খাবারের যে একটা নিয়মিত রুটিন ফলো করা, প্রতিদিন একই টাইমে খাবারগুলো খাওয়ার চেষ্টা করা, পাশাপাশি নিয়মিতভাবে 40 থেকে 45 মিনিট ডেইলি এক্সারসাইজ করার চেষ্টা করা এবং যে ওষুধটা খাচ্ছেন ডায়াবেটিকের জন্য মেডিসিনটা নিচ্ছেন, এই মেডিসিনটা আপনার প্রতিদিন একই টাইমে নেওয়ার জন্য অ্যাডভাইস করবেন রোগীদেরকে। আমরা রোগীদেরকে তাই বলি, যখন ওনার টাইমিংটা গড়বড় করে ফেলেন, তখন দেখা যায় সুগার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তো এই যে উপদেশ এটা যদি কেউ অনুসরণ করেন তাহলে তার ডায়াবেটিস জীবনে সারবে না এবং সেই ডায়াবেটিসকে ঘুম পাড়ানোটা অসম্ভব হয়ে যাবে এবং সেই রোগী ডায়াবেটিসের এই চিনি ম্যানেজমেন্ট করেও এই জীবন ধরে তার চিনিটাকে স্বাভাবিক রাখার পরেও তিনি ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে হয় কিডনি নষ্ট হয়ে অথবা হার্ট নষ্ট হয়ে কোনো একটা জটিলতায় আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে গিয়ে তার জীবনের যে গুণগত মান সেটা কমবে এবং শেষ পর্যন্ত অকালে মরবেন। তো এটা আসলে বুদ্ধিমানের কাজ না। ঘন খাওয়াটা ডায়াবেটিস রোগীর জন্য একটা মহাবিপদ। এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং সেটা আমরা বেরিয়ে আসতে পারি যদি শর্করা জাতীয় খাবার না খেয়ে বরং আমিষ এবং ফ্যাট সমৃদ্ধ খাবার খেয়ে পেট ভরি। তাহলে আর ক্ষুধা পায় না। তখন আর দিনে ৫ বেলা খেতে হয় না। দিনে ২ বেলা খেলেই আমাদের কাজ চলে যায় এবং দেহটা সুস্থতা ফিরে পায়। কারণ হুম। আমার পরামর্শ থাকবে যে ওনারা যাতে নিয়মিতভাবে এই স্ট্রাকচার ফলো করে। না। স্যার ডায়াবেটিক রোগীদের জন্য আপনি কি ধরনের ব্যায়াম রেকমেন্ড করেন? ডায়াবেটিক রোগীর জন্য আসলে রোগীর তার নিজের বডি স্ট্রাকচার বিশেষ হলে ব্যায়ামগুলো আমরা দিয়ে থাকি অনেক সময় এবং তার কাজের ধরন ভেদে। তার প্রতিদিন যে রোগীটা ধরেন অল্প একটু হালকা এক্টিভিটিস করে, তার জন্য সেই এক্টিভিটি সে প্রতিদিন অন্তত যদি আধা ঘন্টা বা 40 মিনিট একটানা হাঁটতে পারে, এই হাঁটাটা এমন হতে হবে যে উনি একটানা হেঁটে 45 মিনিট চলে গেলেন, আবার দেখা গেল রিক্সা করে চলে আসলেন বা গাড়ি করে আসলেন। ব্যাপারটা এমন যেন না হয়। ব্যাপারটা এভাবে হবে, উনি 30 মিনিট বা 25 মিনিট একটানা হাঁটলেন, আবার বাকি পরের 25 মিনিট ওই ওনার যে স্টার্টিং পয়েন্ট ওখানে আবার ব্যাক করলেন এবং হাঁটাটা এমনভাবে হবে যাতে শরীর থেকে ঘাম পড়ে। এইভাবে যদি ডেইলি এক্সারসাইজ উনি করতে পারেন, একটা নির্দিষ্ট স্টেপ, আমার ধরেন মোটামুটি 8 থেকে 9 হাজার স্টেপ যদি রেগুলারলি খুব স্ট্রং স্টেপ দেওয়া যায়, ডায়াবেটিসের কন্ট্রোল এটা খুব ভালো হেল্প করে। এর পাশাপাশি কেউ যদি কেউ এভাবে ব্যায়াম করতে পারে তাহলে এটা উপকার করবে। কোনো সন্দেহ নেই। কিন্তু এটা করতেই হবে। এটা না করলে ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণ করা যাবে না। এইরকম ধারণা আসলে কিন্তু সঠিক না। আমার মেয়ে ক্ষেপে গিয়েছে রে! মেয়েকে শান্ত করে আবার ফিরে এলাম। আচ্ছা, এবারে তাহলে কোথায় ছিলাম একটু পেছন থেকে এসে দেখি। আমার ধরেন মোটামুটি 8 থেকে 9 হাজার স্টেপ যদি রেগুলারলি খুব স্ট্রং স্টেপ দেওয়া যায়, ডায়াবেটিসের কন্ট্রোল এটা খুব ভালো হেল্প করে। এর পাশাপাশি কেউ যদি বাড়তি কোনো এক্সারসাইজ করতে চায়, যেমন ধরুন অনেকে জিমে যায়, ডায়াবেটিক রোগী জিম হুম, হুম, করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কেন পারবেন না? সেক্ষেত্রে উনার ডায়েটটা উনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। হুম, আমরা আমরা বলি যে উনার জন্য যে ডায়েটটা ফলো করবেন, উনি এক্সারসাইজের সাথে এক্সট্রা 500 বা 1000 ক্যালোরি এড করবেন যদি হাই এক্সারসাইজ করে থাকেন। আর হুম। যদি লো এক্সারসাইজ থাকে তাহলে সেক্ষেত্রে উনার ক্যালোরি হবে প্রতিদিন মিনিমাম 1200 1200 এর নিচে যেন না যায়। 1200 এর উপরে থাকবে, 1200 থেকে বাকি 1400 পর্যন্ত যায়। অনেক সময় বডি ওয়েট এসে ডিপেন্ড করে। এটা আসলে আমরা সেট করে দিই। তো ক্যালোরির কথা বললেন। আচ্ছা, এই ফাঁকে আমি চট করে একটা জিনিস চেক করে নিই যে রেকর্ডিং ঠিকমতো চলছে কিনা। চলছে দেখলাম। তাহলে অ্যা ওনাদেরকে যেভাবে শেখানো হয়েছে তাতে ক্যালোরির দিকেই তাকিয়ে থাকেন যে এত ক্যালোরি বেশি খাওয়া যাবে না। কিন্তু সঠিক খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু এর থেকে অনেক বেশি ক্যালোরি খেয়েও আমরা ডায়াবেটিস মুক্ত থাকতে পারি। আর ক্যালোরি খাওয়াটা আমাদের জন্য প্রয়োজন কারণ দেহের শক্তির উৎস তো হচ্ছে এই ক্যালোরিগুলো। আম আ ওয়েল আসলে অ্যাম পুরো কথাটা আসলে সেভাবে ঠিক নয়। কিন্তু আম এ আমরা সাধারণভাবে সাধারণ মানুষ যেহেতু ক্যালোরি ধারণাটা বোঝে খানিকটা, সেজন্যে মানে খাবারের পরিমাণটাকে ক্যালোরির সঙ্গে খানিকটা মিলিয়ে হিসেব করেন। তো যাই হোক আমরা আমাদের অবস্থানটাকে বোঝানোর জন্যেও ক্যালোরি ধারণাটাকে ব্যবহার করতে পারি হয়তো। যে যদি আমরা সঠিক খাবার আমিষ এবং ফ্যাট মিলিয়ে খাই তাহলে এবং শর্করাটাকে বাদ দেই, তাহলে কিন্তু কত ক্যালোরি খাচ্ছি সেটা দেখার প্রয়োজন নেই ডায়াবেটিক রোগীদের। তো যেটা কিনা এই যে পরিমাপ করার যে ভাবনা, সেখান থেকেও রোগীদেরকে মুক্তি দেয়। ফলে ডায়াবেটিসটাকে যে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করাটা আরো বেশি সহজ হয়। দুঃখজনকভাবে ওনারা যেহেতু এগুলো জানেন না, ওনাদেরকে এগুলো শেখানো হয়নি, আ ওনারা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন না। This tiny heater আবার actually heats অ্যাডভার্টাইজমেন্ট your রে! entire room in minutes, অ্যাডভার্টাইজমেন্টের and যন্ত্রণায় আমি everyone thinks একেবারে it's বিরক্ত too হয়ে good to গেলাম। be true. Nobody believes it. স্যার অনেক সময় দেখা যায় ডায়াবেটিস রোগীরা আর্থ্রাইটিসেও আক্রান্ত হয়েছেন, হাঁটু এবং কোমরের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছেন। জি, জি। তাদের জন্য হাঁটাটা খুব একটা শোভনীয় কিছু নয়। তারা কিভাবে ব্যায়ামটা মেইনটেইন করবেন? এই রোগীগুলো আমরা যেটা অ্যাডভাইস করি যে ওনারা আসলে হাঁটুর প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন জায়গায় বের করাটা খুব জরুরি। হুম, হুম, ওনারা মনে করেন এমনি হাঁটতে পারছেন না। এমন হতে পারে ওনার হাঁটুর ক্ষয় আছে। হুম, এমন হতে পারে হাঁটুতে হয়তো যে আপনার সাইনোভিয়াল ফ্লুইড আছে, ফ্লুইড কমে গেছে। অনেক এমন সময় হতে পারে যে ওনার হয়তো হাঁটুতে অন্য কোনো ইস্যু ছিল। হুম, যেজন্য হুম, হাঁটতে পারছেন না। প্রথমে আগে ওনাকে এটা বের করতে হবে। উনি একজন ভালো অর্থোপেডিশিয়ান অথবা একজন ভালো ফিজিক্যাল মেডিসিনে যোগাযোগ করতে পারেন। উনি
ওনাকে দেখে ওনার হাঁটুটা অ্যাসেস করবেন, হাঁটুর সমস্যা বের করবেন এবং তার বেসিসে ওনাকে মেডিসিন লাগলে প্রয়োজনীয় মেডিসিন দিবেন। এবং আমার আশা করা যায়, আমি আশা করি যে অধিকাংশ ক্ষেত্রে রোগীরা যদি প্রপারলি যদি ফিজিওথেরাপি নেয়, প্রপার নিয়ম মেইনটেইন করে তাহলে আর তার হাঁটুর সমস্যাগুলো অনেকটুকু কমে যায়। আর গুরুত্বপূর্ণ পরামর্শ হলো ওজন কমানো। হুম, হুম, হুম। তো অ্যাম উনি একটা বিশাল মানে প্রশ্নটার জবাবটা আসলে অ্যাম একজন ডাক্তারের কাছে যেতে হবে। এই দিয়েই শেষ করে ফেললেন আসলে। কিন্তু এক্ষেত্রে একটা বিশাল তথ্য আমাদের জানা দরকার। সেটি হচ্ছে এই যে যাদের হাঁটুর ব্যথা হয়, সব যে যারা শুধুমাত্র মোটা ডায়াবেটিক তাদেরই যে শুধু হাঁটুতে ব্যথা হয় তা কিন্তু নয়। যারা ছিপছিপে ডায়াবেটিক তাদেরও হাঁটুতে ব্যথা হয় এবং এই ব্যথা হওয়ার পেছনে কারণ হচ্ছে তাদের ফ্যাটি লিভার। যদি আপনার লিভারের মধ্যে ফ্যাট বেশি জমে যায়, যেটা টাইপ 2 ডায়াবেটিক রোগীদের শতভাগের ক্ষেত্রেই থাকে। তো যদি আপনার এই ফ্যাটি লিভার থাকে, তাহলে আপনার লিভার থেকে মেট্রিক্স মেটালোপ্রোটিনেজ নামে একটি এনজাইম বেশি উৎপাদন হয়। এই এনজাইমটার কাজ হচ্ছে হাড্ডির মাথায় যে কার্টিলেজ টিস্যু থাকে, যেটা ২ টা হাড্ডি যেন বাড়ি খেয়ে ঘষা না খায়, সে ব্যাপারটা নিশ্চিত করে। মুরগি যখন আপনারা কেউ খান, তখন ওইটা অনেক সময় দেখবেন যে একটা কচকচে ইসের মতন পিচ্ছিল একটা আ পরত থাকে হাড্ডির মাথায়। ওই লেয়ারটা ওইটাকে বলা হয় কার্টিলেজ টিস্যু। তো ওই আমাদের ২ হাড়ের মাথায় যে কার্টিলেজটা রয়েছে, এই মেট্রিক্স মেটালোপ্রোটিনেজ নামে যে এনজাইমটা সেটা করে কি ওই কার্টিলেজকে ক্ষয় করে। কেটে উপর থেকে পাতলা করে কেটে কমিয়ে ফেলে। তো যদি কমিয়ে ফেলে কার্টিলেজটা পাতলা হয়ে যায় তাহলে দুটো হাড়ের মধ্যে ঘষা খাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং তাতে প্রচণ্ড ব্যথা হয়। সেজন্যে যদি কেউ খাবার থেকে এই শর্করা বাদ দিয়ে দেয়, মিষ্টি স্বাদের খাবার বাদ দিয়ে দেয়, তাহলে তাদের ফ্যাটি লিভারটা ভালো হতে শুরু করে। ফ্যাটি লিভার যদি ভালো হতে শুরু করে, তাহলে এই মেট্রিক্স মেটালোপ্রোটিনেজ এর উৎপাদন কমে যায়। ফলে তার হাঁটুতে এই যে ক্ষতি হওয়া, এই ক্ষতিটা আর আগের মতন হয় না। তো যদি ক্ষতি হয়ে গিয়ে থাকে, সেই ক্ষতিটা অবশ্য আবার যে পুষিয়ে নেওয়া, সেটাও হয় না। তো কিন্তু এই মেট্রিক্স মেটালোপ্রোটিনেজের ইটা কমে গেলে, যে কার্যক্রমটা কমে গেলে, তখন রোগীর ব্যথা অনেক কমে আসে। উম আ এটা গবেষণায় এসেছে যে রোগীদের ওজন মাত্র ১০% কমাতে পারলে তাদের ব্যথা কমে যায় ৫০%। তো যেটা নির্দেশ করে যে এটা ওজনের ব্যাপার না। কারণ ওজনের হলে ১০% ওজন কমলে এই ব্যথা অর্ধেক হয়ে যাবে কেন? তাই না? তো এটা আসলে ওই এনজাইমের কর্মকাণ্ড, যেটা আম ফ্যাটি লিভারের সঙ্গে সম্পৃক্ত। তো ডায়াবেটিক রোগীদের জন্য আ খাবার থেকে শর্করা বাদ দিয়ে একই সঙ্গে অনেকগুলো উপকার পাওয়ার সুযোগ আছে। ফ্যাটি লিভারও ভালো হয়ে যাবে, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ও সেরে যাবে এবং আ এই থেকে তৈরি হওয়া যে ডায়াবেটিস যেই অসুখগুলোর মা হিসেবে আমরা বিশ্বাস করতাম, সেই অসুখগুলোও সব সেরে যেতে শুরু করবে এই কৌশল যদি আপনি ব্যবহার করেন। ওজন একটা বড় ফ্যাক্টর হাঁটুর সমস্যার জন্য। যাদের সবচেয়ে ওজন বেশি থাকবে ইম্পোর্টেন্ট। তাদের হাঁটুর সমস্যা বেশি হবে। ফলে খাবার যদি নিয়ন্ত্রণ করা যায়, ওজনটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে হাঁটুর সমস্যা অনেকটুকু কমে যায়। স্যার, ফাস্ট ফুড, চকোলেট, বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য ডায়াবেটিক রোগীদের উপর কি প্রভাব ফেলে? ফাস্ট ফুড, চকোলেট যে খাবারগুলো আছে, ফাস্ট ফুডে দেখবেন প্রচুর পরিমাণে চিজ ইউজ করা হয়। এই চিজটা কিন্তু আপনার হাই ক্যালোরি কনটেন্ট করে। আমরা বারবার বলি যে আপনার ধরেন একজন মানুষ ওয়েট কমাতে চায়, ডায়াবেটিক পেশেন্ট ওয়েট কমাতে যাচ্ছেন। এখন উনার ওয়েট কমানোর প্রসেসটা কি হবে? এই ক্ষেত্রে উনি একটা মারাত্মক ভুল করলেন। চিজটাকে দোষ দিচ্ছেন। অথচ ফাস্ট ফুড বলতে কিন্তু যখনই আমরা বার্গার বা এই যাই চিন্তা করি, সেটার মধ্যে দেখবেন কার্বোহাইড্রেট অবশ্যই কোনো না কোনোভাবে মেশানো থাকে। অনেকে বলবেন চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের উপরে যে কোটিংটা থাকে, যে একটা জামা পরিয়ে তারপরে যে ভাজা হয়, সেই জামাটা কিসের? শর্করা দিয়ে করা, আটা দিয়ে করা। তো এটা আমাদের জন্য ক্ষতিকর। তো কিন্তু এটাকে বাদ দিয়ে আমরা যদি ক্যালোরি বেশি করেও খাই, তাহলে কিন্তু ক্ষতি হয় না। গবেষণায় তাই পাওয়া গিয়েছে। তো দুঃখজনকভাবে ওনাদেরকে যেহেতু এই বিষয়গুলো এখনো আমাদের দেশে শেখানো হচ্ছে না। আমাদের দেশে কি, আমাদের আসলে সারা পৃথিবীতেই এগুলোকে ডাক্তারদেরকে এখনো যে তাদের টেক্সট বইতে অন্তর্ভুক্ত করে শেখানো হবে, সেটা করা হচ্ছে না। ফলে উনারা সেই পুরনো ভুল তথ্য প্রচার করে যাচ্ছেন, রোগীর উপকার হচ্ছে না। উনি প্রসেসটা করবেন যে উনি যদি প্রতিদিন যদি উনার খাদ্য তালিকা থেকে ৫০০ থেকে ১০০০ কিলো ক্যালোরি বাদ দিতে পারেন, তাহলে সপ্তাহে হয়তো উনি ০.৫ থেকে 1 কেজি কমাতে পারবেন। এখন এই ধারণাটা একদম ভুল। আপনি যদি ভুল খাবার কম পরিমাণে খান, তাতেও কষ্ট হবে। আর ভুল খাবার বেশি পরিমাণে খান, তাহলে তো বিপদে পড়বেনই। সঠিক খাবার অন দি আদার হ্যান্ড, মানে আপনি যদি ফ্যাট এবং প্রোটিন যত ক্যালোরির আপনার যত চাহিদা, তার থেকে বেশিও খান, তাহলেও কিন্তু আপনার ওজন বাড়ার ক্ষেত্রে সেটা ভূমিকা রাখবে না। ওজন কমাতে সাহায্য করবে। আপনার দেহের মধ্যে শক্তি ব্যবহার করার যে কাজকর্মগুলো, সেগুলোর মাত্রা বাড়িয়ে দেবে। দেহে তাপ উৎপাদন হবে বেশি, শক্তি আপনি বেশি পাবেন, মন থাকবে উৎফুল্ল, মস্তিষ্ক তার কাজগুলো সহজভাবে করতে পারবে, ইত্যাদি, ইত্যাদি অনেকগুলো উপকার হবে। ক্যালোরি কমানোটা ভয়ংকর বোকামি এবং ক্যালোরির দিকে না তাকিয়ে আমাদের তাকানো দরকার
কোন খাবারটা আমি খাচ্ছি। যদি পুষ্টিকর খাবার হয় মাছ, মাংস, ডিম এবং সঙ্গে ঘি, মাখন এইগুলো বা চর্বি, তাহলে সেটা থেকে আমাদের দেহ ক্যালোরিও পাবে এবং পুষ্টি পাবে। দেহ যখন সঠিকভাবে কাজ করবে, তার খরচের মাত্রা সে বাড়িয়ে দেবে। তো আমরা কম খেতে পারি, দেহ তাতে তার খরচের মাত্রা কমিয়ে আমাদেরকে আরো বিপদের মধ্যে ফেলবে। আর আমরা যদি বেশি পরিমাণে খাই এবং সঠিক খাবারগুলো খাই, তাহলে দেহ করবে কি? তার খরচের মাত্রা বাড়িয়ে দিয়ে আমাদের ওজনটাকে সঠিক জায়গায় রাখবে। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। উনি যদি প্রতিদিন ফাস্ট ফুডই খান, হুম, হুম। চকোলেটে খান, চিন্তা করেন ঠিক আছে ফাইন ডার্ক চকোলেট আমার শরীরের জন্য আমি খেতে আছি। প্রতিদিন খেয়ে যাচ্ছি। এই ডার্ক চকোলেট আল্টিমেটলি কার্বোহাইড্রেট কনভার্ট হয় তো। এগুলো শরীরে আপনার জি সুগার স্যার। লেভেলটা আসলে বাড়াচ্ছে। ফলে ওনার জন্য ওজন কমানো এই কথাটাও ঠিক না। আপনি ক্যালোরি বেশি খেলেই সেটা আপনার ক্যালোরিতে এই সুগারে রূপান্তর হচ্ছে, এটা আসলে হয় না। আ শর্করা জাতীয় খাবার খেলে সেটা গ্লুকোজ হিসেবে প্রবেশ করে। দেহে যদি শর্করা আমরা খাদ্য হিসেবে না খাই, তাহলে চর্বি থেকে ১ম এ দেহ তৈরি করে। এই চিনি তৈরি করবে। কিন্তু আমার দেহের ভেতরেই তো চর্বি আছে। তাহলে সেটাকে ব্যবহার করে চর্বি চিনি তৈরি করতে দোষ কি? দেহ সেটাকেই ব্যবহার করবে। আম আবার যদি খাদ্য হিসেবে আমি চর্বি বেশি করে খাই, তাহলেও করবে। তবে যদি সঙ্গে আমি আবার কার্বোহাইড্রেট খাই, কার্বোহাইড্রেটের সঙ্গে যেমন ধরুন আম এ খাবার লাচ্ছা সেমাই। ঘিতে ভাজা তার সঙ্গে এই কার্বোহাইড্রেট। এটা যদি খাই তাহলে সর্বনাশ। কারণ এই খাবারটা গিয়ে আমাদের দেহে ইনসুলিন হরমোন বাড়িয়ে শক্তি খরচের পথ বন্ধ করে দেবে। তখন যে ঘিটা আমি খেয়েছি সেটা দেহে জমে যাবে। কারণ সেটাকে খরচ করার উপায় নেই। অথচ আমি যদি শুধু ঘিটা খেতাম অথবা ঘিটাকে মাছের সঙ্গে, মাংসের সঙ্গে খেতাম, আ তাহলে এই যে শর্করা এসে ইনসুলিন বাড়িয়ে আমাদের শক্তি জমা করার যে প্রক্রিয়া শুরু করে দেওয়া, এটা করত না। এটা না করলে আমাদের শক্তি খরচ করার প্রক্রিয়া চালু থাকতো এবং যা খেয়েছি সেটাকে দেহ পুড়িয়ে শেষ করে ফেলত। সেভাবে করেই আমরা যারা এই কেটোজেনিক ডায়েট অনুসরণ করছি তাদের দেহ সেভাবেই কাজ করে আসলে। ডিফল্ট হয়ে যাবে হুম, হুম। এবং উনি যদি ওজন কমাতে না পারেন, সেক্ষেত্রে ডায়াবেটিক ওনার জন্য আরো বড় ঝুঁকিতে ফেলে দিবে। অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। তাই আমি রিকমেন্ড করব যেহেতু এগুলো হাই গ্লাইসেমিক ইনডেক্স থাকে, হঠাৎ করে ডায়াবেটিক রোগীর সুগারকে শুট আউট করে, তাই ডায়াবেটিক রোগীর আসলে উচিত হবে যে একান্তই যদি প্রয়োজন না পড়ে, তাহলে সেক্ষেত্রে চকলেট জাতীয় জিনিসগুলো এভয়েড করা। ফাস্ট ফুড তো প্রশ্নই ওঠে না। এটা আসলে হুম, হুম। যেহেতু অনেকগুলো জটিলতা থাকে ফাস্ট ফুডের ক্ষেত্রে এগুলো মানা করব। তবে ডায়াবেটিক রোগী যারা ইনসুলিন নেন, তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ইনসুলিনের নেওয়ার কারণে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হুম, হুম, হুম। হতে পারে। রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে। এটা একটা চমৎকার কথা বলেছেন। যারা ইনসুলিন নেন অথবা যারা সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধ খান, তাদের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র এই হাইপোগ্লাইসেমিয়াটা হতে পারে। অনেক ডাক্তার এভাবে বলতে শুরু করেন যে, ডায়াবেটিস হয়ে গিয়েছে সুতরাং আপনাকে ৬ বেলা খেতে হবে। নয়তো আপনার যদি ব্লাড সুগার কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যায়। যারা ওই কথা বলেন তারা আসলে অসুখটাকে বোঝেন না। তো উনি এই জায়গাতে একটা সঠিক কথা বলেছেন যে, যারা ইনসুলিন নিয়ে চিকিৎসা করছেন, তারা কিন্তু অবশ্যই এই খাদ্য হাতের কাছে রাখবেন। কারণ ইনসুলিন নিয়েছেন, তারপরে সঠিক মাত্রায় খাবার খাননি, তাহলে কিন্তু রক্তের চিনি বেশি কমে গিয়ে আপনি হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হয়ে কোমায় চলে যেতে পারেন, মারাও যেতে পারেন। তবে মূল কথা হচ্ছে ইনসুলিন আপনি কেন নেবেন? যেই রোগে আপনার দেহে ইনসুলিনটা এমনিতেই বেড়ে রয়েছে, সেই রোগের চিকিৎসায় আপনি আরো ইনসুলিন কেন নেবেন? এটা একটা অপচিকিৎসা। এটাই একটা অপচিকিৎসা, এইটাই আপনার ১২ টা বাজায়। রক্তের চিনিকে স্বাভাবিক রাখে কিন্তু অতিরিক্ত ইনসুলিনের কারণে যে আপনার অঙ্গহানি হচ্ছে, অঙ্গের ক্ষতি হচ্ছে, সেটা আপনি তখন দেখতে পান না। তো সেজন্য আমাদের চেষ্টা করা উচিত খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে অ্যাম আমাদের শরীরটাকে এমন জায়গায় নিয়ে আসা যাতে করে আমরা ইনসুলিন ব্যবহার ছাড়াই চলতে পারি এবং এটা অধিকাংশ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রেই আসলে সম্ভব। যারা ৩০ বছর ৪০ বছর ধরে ডায়াবেটিক তাদের ক্ষেত্রে হয়তো এটা খানিকটা নাও হতে পারে। তো অবশ্যই যারা ইনসুলিন ব্যবহার করছেন তারা অবশ্য কোনো ডায়েট পরিবর্তন চট করে করবেন না। কারণ এটা বুঝে করতে হবে। না বুঝে যদি করেন তাহলে কিন্তু পট করে অক্কা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা মাথায় রাখবেন। হঠাৎ করে যদি রক্তে সুগারের পরিমাণ কমে যায়, তাহলে ইমিডিয়েটলি যদি সুগার বাড়াতে হয়, তাহলে আমার জন্য বেস্ট অপশন হলো যে হাই গ্লাইসেমিক ইনডেক্স ওয়ালা ফুডস গুলো। তখন আপনার সামনে মিষ্টি থাকে, চকলেট থাকে। এটা একমাত্র আপৎকালীন সময়ের জন্য। প্রতিদিন হিসেবে নেওয়াটা খুব বেশি ভালো জিনিস হবে বলে মনে হয় না। বাজারে আসছে আবার চিনির অ্যাডভার্টাইজমেন্ট বিকল্প রে। কারখানার অ্যা রাসায়নিক মিশ্রিত চিনি ভিডিওটা থেকে শুরুর দিকে অ্যাডভার্টাইজমেন্ট বেশি মানবজাতিকে আসলো না। কিন্তু হয়তো এখন একেবারে রক্ষা একটা পরে করতে আসা শুরু করছে। ডায়াবেটিসে আক্রান্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কোনো পরামর্শ দিতে চান? যাদের ডায়াবেটিস আছে, তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন। শৃঙ্খলাযুক্ত জীবনযাপন করবেন। শৃঙ্খলতাই হলো আসলে ডায়াবেটিক নিয়ন্ত্রণের মূল চালিকা। আপনাদেরকে আশাবাদী করতে চাই, আমার কাছে এমন অনেক পরিচিত রোগী আছে, যারা ৪০ বছর ধরে ইনসুলিন নিচ্ছেন। অনেক রোগী আছে আমার বয়সের চেয়ে বেশি রোগী ইনসুলিন নিচ্ছেন। সো উনারা ভালো আছেন। কিভাবে ভালো আছেন? উনারা ডিসিপ্লিন মেইনটেইন করছেন। নিয়ম ওনারা ভালো নাই। কারণ প্রতিদিন তাদেরকে ইনসুলিন ইনজেকশন নিতে হচ্ছে। তো আর এটা এত কষ্টের ডিসিপ্লিনের থেকে আমি খাবার থেকে শুধু শর্করা বাদ দিয়ে প্রোটিন এবং ফ্যাট খাবো। যদি এই শৃঙ্খলাতে নিজেকে বেঁধে ফেলতে পারি,
তাহলে কিন্তু ডায়াবেটিসজনিত যে জটিলতাগুলো সেগুলো থেকে মুক্তি পেতে পারি। আমার অঙ্গহানি হবার ঝুঁকি কমে যায়। আমাকে বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়ে যে পয়সা খরচ করা সেটা কমে যায়। আমার জীবনটা হয়ে উঠবে অনেক বেশি উৎফুল্ল, আনন্দময়, উচ্ছ্বাসে ভরা, আম অ্যাডভেঞ্চারে ভরা। তো সেটাই তো তুলনামূলকভাবে তাহলে বেশি করা উচিত। গুলো মেইনটেইন করছেন, আপনার নিয়ম-শৃঙ্খলা মেইনটেইন করবেন, খাদ্য তালিকাকে আপনারা সীমিত রাখবেন। বাসায় যেটা করতে পারেন, একটা খাদ্য তালিকা চার্ট রেখে দিতে পারেন যে আপনার কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে এটা হিসাব করবেন। আপনার প্রতিদিনের ক্যালোরি খাবার তালিকার জন্য আপনার ডায়াবেটিক ডক্টরের সাথে পরামর্শক্রমে যে তালিকা আপনাকে দেওয়া হয়েছে, যে ক্যালোরি আপনাকে প্রতিদিন বরাদ্দ করা হয়েছে তার বেশি যেন না যায়, এটা আপনি নিশ্চিত করবেন। দেখবেন ক্যালোরি নিয়ে একদমই ভাববেন না। যদি আমি যে খাদ্যাভ্যাসের কথা বললাম, সেই খাদ্যাভ্যাস ব্যবহার করার সিদ্ধান্ত আপনারা নেন, তাহলে ক্যালোরি নিয়ে ভাবতেই হবে না। মাছ, মাংস, ডিম পেট ভরে খাবেন। সঙ্গে চর্বি এবং ঘি এবং আম আ বাটার যদি খেতে পারেন, নারকেল তেল খেলেও চলবে। তো এগুলো পেট ভরে খাবেন। তারপরে আবার যখন ক্ষুধা পাবে তখন খাবেন। ওই ঘড়ি দেখে, দেখে খাবেন না। তো যদি এই কৌশল কেউ অবলম্বন করেন তাহলে কিন্তু ডায়াবেটিসটাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। আবারও বলি, যারা ইনসুলিন নিচ্ছেন অথবা সালফোনিলুরিয়া গ্রুপের ঔষধ খান অথবা SGLT2 ইনহিবিটর ঔষধ খান, তারা কিন্তু ডাক্তারের সহায়তা ছাড়া এই কাজ করবেন না। তাহলে কিন্তু অক্কা পাওয়ার সম্ভাবনা আছে। বারবার বলছি। ইনশাআল্লাহ ডায়াবেটিস আপনার জন্য খুব বেশি বড় কোনো ক্ষতির কারণ হয়ে আসবে না। ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। ধন্যবাদ অবশ্যই আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথায়, কথায় তো তাহলে তারা আলোচনা শেষ করে ফেললেন। আমিও তাহলে আলোচনা এখান থেকে শেষ করে আপনাদেরকে এবারে যেই ডাক্তার আম ইশতিয়াক আজিজ খান আরমান, তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ফেসবুকে এই নামে সার্চ করলে উনাকে আপনারা পেয়ে যাবেন। আ এই হচ্ছে উনার ছবি। উনি বয়সে ডাক্তার জাহাঙ্গীর কবিরেরও আরো ২ ব্যাচ সিনিয়র আরকি। উনার সঙ্গে গতকালই ইনফেক্ট আমার কথা হলো। তো আ উনি সম্প্রতি উনি আসলে লেখালেখি করেন এবং উনার পেজে গেলে আপনারা দেখবেন অনেকগুলো পোস্ট রয়েছে যেখানে তিনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। উনিও আমার মতোই আসলে ডায়াবেটিস যে সারে এই কথাগুলো বলতে শুরু করেছেন এবং তাতে সম্প্রতি শুনলাম যে তার ব্যাপারেও ডাক্তারদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে শুরু করেছে। বড়, বড় প্রফেসররা এখন উনাকে আর ভালো লোক বলে মনে করছেন না। তো এখন বিপত্তি যেটা সেটা হচ্ছে যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের ক্ষেত্রে যে তাকে দোষ দেয়া খুব সহজ। কারণ ডায়াবেটিস রোগ নিয়ে তার ডাক্তার জাহাঙ্গীর কবিরের তো বিশেষ কোনো প্রশিক্ষণ নেই। তাই না? কিন্তু ডাক্তার এই আ ইশতিয়াক আজিজ খান আরমান ভাই বলি আমি। তো উনার তো এই আ আমেরিকা না, ইউকে এবং অস্ট্রেলিয়া এবং ডেনমার্ক ইত্যাদি, ইত্যাদি অত্যন্ত আম ইউরোপের যে নামি দামি দেশগুলো, সেইগুলো থেকে অত্যন্ত উচ্চ মানের ডায়াবেটিসের উপরে করা কোর্স উনি করে এসেছেন। সুতরাং উনার বিরুদ্ধে কথা বলতে যাওয়াটা আরো একটু জটিল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আম সম্প্রতি সেই প্রচেষ্টা শুরু হয়েছে বলে আমি শুনতে পেয়েছি আরকি। আ বিভিন্ন সূত্র থেকে। তো আপনারা যারা আমাকে অনুসরণ করেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই ডাক্তার ইশতিয়াক আজিজ খান আরমান উনাকে অনুসরণ করতে পারেন। উনি যেহেতু চিটাগাংয়ের লোক এবং চিটাগংয়েই উনি প্র্যাকটিস করেন। সুতরাং যদি চিটাগাংয়ে আপনারা কেউ থাকেন তাহলে উনার কাছে গেলে উনি আপনাদের মূল সমস্যাটিকে চিনিয়ে দিতে পারবেন, বুঝিয়ে দিতে পারবেন এবং কিভাবে এই সমস্যাটাকে ডায়াবেটিস রোগের ক্ষেত্রে বিশেষ করে থামিয়ে দেওয়া যায়, কিভাবে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এগুলোকে আপনি ঘুম পাড়িয়ে দিতে পারবেন, সে বিষয়ে উনি কিন্তু সহায়তা করতে পারবেন। তো আম এবং উনার এই যে বিভিন্ন আর্টিকেলগুলো উনি লিখেন, এটা একটা পত্রিকাতে যায় আসলে। তো এই কি যেন? আম আম কি যেন? প্রভাত, না সুপ্রভাত, সুপ্রভাত নাম হচ্ছে পত্রিকাটার। আমি লিঙ্কটা ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আসলে। একবার ক্লিক করে দেখিয়েই দেই। আম চিটাগাং থেকে প্রকাশিত এই পত্রিকাটার অনলাইন যে ভার্সন, সেখানে উনার লেখাগুলো সাধারণত প্রকাশিত হয়। আ এবং ওগুলো সম্পর্কে প্রতিদিনই মানে যখন উনি কোনো লেখা পাবলিশ করেন, প্রকাশ করেন তখন এরকম একটি ছোট্ট ভিডিও উনার পোস্টে থাকে। তো আপনারা উনাকে যদি ফলো করেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড করে নেন তাহলে এই তথ্যগুলো আপনারা আশা করি পেয়ে যাবেন। তো এই যে সুপ্রভাত হচ্ছে পত্রিকাটির নাম। তো এই পত্রিকাতেই উনি লেখেন। তো আ চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং ডায়াবেটিস রোগটিকে যথাযথভাবে বুঝে তারপরে খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন যাতে করে বাংলাদেশটি টাইপ 2 ডায়াবেটিস মুক্ত হয়। আম তো সেই লক্ষ্যে আমাকে সহায়তা করবেন। তো সবাই আপনারা এই কৌশলটা ব্যবহার করে নিরাপদ থাকবেন সেই আশা করে, সেই কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।